আমাদের হিন্দুদের যে ভূমি ছিল বাংলাদেশে সেটা ফিরে পাওয়ার জন্য কি আমাদের একটা তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য অপেক্ষা করতে হবে? কখনোই নয়। এটা আমাদের দাবি। বাংলাদেশের যখন বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে, তারপর 73 সালে জনগণনা অনুসারে 34% ওপরে ছিল হিন্দু বাংলাদেশে। তাহলে বাংলাদেশের সেই সময়কার যে ভূমি গঠন ছিল তার 34% জমি হিন্দুদের জমি হয় সেই রেশিও অনুযায়ী। 1973 সালে যখন একটি স্বাধীন হিন্দু রাষ্ট্র গঠন হয়, তার প্রবাসী সরকার মানে গভর্নমেন্ট এক্সাইল চলে কলকাতা থেকে। সেইটা দেশটার নাম ছিল হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমি বা হিন্দু রিপাবলিক অফ বীরবঙ্গ। তারা বাংলাদেশের 34% অর্থাৎ 24,000 স্কোয়ার মাইল এরিয়া দাবি করে এবং সেই দাবি তারা আনরিপ্রেজেন্টেটিভ নেশন পিপলস অর্গানাইজেশন ইউনাইটেড নেশনের যে পার্টটা নতুন দেশের স্বীকৃতি দেয় ইউএনপিও, তার মেম্বারশিপ পর্যন্ত নিয়েছে এবং তার রাজধানী ছিল চট্টগ্রাম। তাই সেই চট্টগ্রাম হিল ট্র্যাক সিএইচটি আজও আজ 2024 সাল পর্যন্ত কিন্তু ইউনাইটেড নেশনের হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমি এই স্বাধীন রাষ্ট্রের কিন্তু নেতৃত্ব দিচ্ছে। সেখানে রেজিস্টার্ড অলরেডি এই দেশটি। চিন্ময় কৃষ্ণ প্রভুকে সাসপেন্ড করা হয়েছে, টার্মিনেট করা হয়নি। হ্যাঁ, সাসপেন্ড কেন করা হয়েছে? যে তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, মারাত্মক অভিযোগ, সেই অভিযোগ সত্যি কি মিথ্যা সেটা যাচাই করার জন্য। এখনো কিন্তু যাচাই হয়নি এবং তিনি কিন্তু দোষী সাব্যস্ত হননি। এটা হতে পারে এটা কোনো প্ররোচনা তার বিরুদ্ধে। ইসকনের একটি অংশ, তারা একটা যে কোনো ধর্মীয় সংগঠন বা সামাজিক সংগঠনে তো ক্ষমতার জন্য দলাদলি থাকেই, উপাধি থাকেই, হতে পারে। আমি জানি না সেটা সত্যি কি মিথ্যা। আপনার প্রত্যেকটি প্রশ্ন আমার অত্যন্ত ভালো লেগেছে। একটাই জিনিস ভালো লেগেছে, আমি এই কয়েকদিনের মধ্যে এইটা ঘোষিত হওয়ার পরে নতুন করে এই ইস্যুটা আমার বেশ কিছু মিডিয়া আমাকে প্রশ্ন করেছে, বেশ কিছু বড় ইউটিউব চ্যানেলও আমার ইন্টারভিউ নিয়েছে। কিন্তু এত বুদ্ধিদীপ্ত এবং রীতিমতো স্টাডি করা প্রশ্নের সম্মুখীন আমি স্বীকার করছি এই প্রথমবার আমি হলাম। আমার খুব ভালো লেগেছে প্রশ্নগুলো উত্তর দিতে, কারণ আমি কারোর মুখে এতটা স্টাডি করা প্রশ্ন আমি পাইনি এখন পর্যন্ত। আপনি যথেষ্ট গবেষণা করেছেন বিষয়টা নিয়ে, এটা আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত আমাকে আশ্চর্য করেছে। আমি খুব অবাক হয়ে গেছি আপনার প্রশ্নগুলো শুনে। দিগদর্শনের প্রতিটি দর্শক ও গ্রাহকদের শুভেচ্ছা জানিয়ে এই পর্বে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি। একদিকে বাংলাদেশে যখন অস্থির পরিস্থিতি, হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের সংকটে, তখন কলকাতায় বাংলাদেশের 5টি অঞ্চল নিয়ে স্বাধীন হিন্দু রাষ্ট্র বঙ্গভূমি গঠনের আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে অখিল ভারত হিন্দু মহাসভার প্রধান সুন্দরগিরি মহারাজ। দিগদর্শনের দর্শকদের মনে আছে, আমরা গত দুর্গাপুজোর সময় জানিয়েছিলাম বাংলার অখিল ভারত হিন্দু মহাসভা দুটি দলে বিভক্ত হয়ে আছে। কেন্দ্রীয় সরকার ও আরএসএস ঘনিষ্ঠ সংগঠনটির নেতৃত্বে সুন্দরগিরি মহারাজ, অন্যদিকে বিদ্রোহী অংশটির নেতৃত্বে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। যদিও সুন্দরগিরি মহারাজ জানিয়েছেন চন্দ্রচূড় চিরদিনের জন্য অখিল ভারত হিন্দু মহাসভা থেকে বহিষ্কৃত, অন্যদিকে চন্দ্রচূড় গোষ্ঠী রাজ্য সরকারের স্নেহধন্য। সেসব অন্য প্রসঙ্গ। দুপক্ষের সম্পর্ক এখন নকুল হলেও সুন্দরগিরি মহারাজের এই বঙ্গভূমি নির্মাণ আন্দোলনকে সমর্থন জানিয়েছেন চন্দ্রচূড় গোস্বামী। দিগদর্শন মারফত খবরটি পেয়ে সুন্দরগিরি মহারাজ চন্দ্রচূড়ের সমর্থনকে শুভেচ্ছা জানিয়েছেন, কিন্তু সংগঠনে চন্দ্রচূড়কে ফিরিয়ে নেওয়ার কোনো প্রশ্ন নেই এ কথাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। পাকিস্তান ভেঙে বাংলা কৃষ্টি, ভাষা ও সংস্কৃতি রক্ষায় বাংলাদেশের সৃষ্টি। জাতি ধর্ম সরিয়ে বাংলাদেশের জনগণ সেই স্বাধীনতা ছিনিয়ে আনেন। অবশ্য ভারতের প্রধানমন্ত্রী ও ভারতের জনগণেরও এক অকুণ্ঠ সমর্থন ছিল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। 1971-এর 26শে মার্চের পর কয়েকটা বছর কাটতেই মুজিব হত্যা। এরপর থেকেই বাংলাদেশে গণতন্ত্র ফিকে হতে শুরু করে। সামরিক শাসনকর্তারা ক্ষমতা লাভের জন্য ব্যাকুল হয়ে পড়েন। বিশ্ব রাজনীতি দাবার বোর হতে শুরু করেন বাংলাদেশের জনগণেরা। 1971-এ যে নবজাতক বাংলাদেশের জন্ম, 1973-এ মাত্র 2 বছরের মধ্যেই এমন কি ঘটল যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের একাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রায় 24,000 বর্গ মাইল এলাকা নিয়ে আলাদা একটা নতুন হিন্দু রাষ্ট্র গঠনের ডাক দেন। কলকাতায় গড়ে ওঠে সেই আন্দোলনের প্রাণকেন্দ্র। ঘটনা 1973-এর। কি আছে সেই ইতিহাসে? একটি প্রতিবেদনে প্রথমে উপস্থাপন করছি, এরপর বঙ্গভূমি নির্মাণের নতুন করে দাবি তুলে আন্দোলনের মুখ হয়ে ওঠা সুন্দরগিরি মহারাজের একটি সাক্ষাৎকার আপনাদের সামনে হাজির করছি। প্রথমে সেই বঙ্গভূমি বিষয়টি নিয়ে দেখুন একটি ছোট্ট প্রতিবেদন।
26 মার্চ 1971 সাবেক পাকিস্তান থেকে বেরিয়ে এসে জন্ম হয় বাংলাদেশের। জাতির পিতা হিসেবে স্বীকৃত শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত হয় স্বাধীন সার্বভৌম গণতন্ত্রী বাংলাদেশ। কিন্তু ভিতেই বোধহয় ফাটল ছিল। বছর কয়েকের মধ্যেই 1975 সালের 15ই আগস্ট যখন ভারতে স্বাধীনতা দিবস উদযাপন চলছে, তখন নিজের বাসভবনে পরিবারসহ খুন হলেন শেখ মুজিব। সেনা বিদ্রোহের নেতৃত্বে থাকা জিয়াউর রহমান ক্ষমতার দখল নিলেন, তিনিও হলেন খুন। এরপর আর এক সেনানায়ক এরশাদ। বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান দুই মুজিব কন্যা, অন্যতম হাসিনা। নির্বাচনী প্রক্রিয়ায় এরপর কখনো জিত কখনো হার। বাংলাদেশে ক্ষমতা কেন্দ্রীভূত হল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। স্বাভাবিকভাবেই ভারতের সঙ্গে মিত্রতা শেখ হাসিনার। অন্যদিকে ভারত বিরোধিতাকে অবলম্বন করে বাংলাদেশের এক বিশাল জনগণ সমর্থন করেন বিএনপি নেত্রী খালেদা জিয়াকে। এছাড়াও এরশাদপন্থী জাতীয় পার্টি সহ মোট 48টি স্বীকৃত দল আছে। আছে মৌলবাদী দল, আছে কমিউনিস্ট পার্টি, কিন্তু মুখ্য নয়। ইতিমধ্যে হাসিনা বিদায় পর্ব ঘটেছে। ভারতে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন হাসিনা। ফলে ভারতের প্রতি বাংলাদেশের বহু মানুষের অভিযোগ, ফ্যাসিস্ট হাসিনাকে দাবার গুটি ব্যবহার করে ভারত বাংলাদেশকে কবজা করে রেখে সার্বভৌমত্ব হরণ করতে চায়। এই বিদ্বেষ সঙ্গে ভারতে মুসলিম ও দলিত নির্যাতন, যার প্রতিক্রিয়ায় বাংলাদেশের সংখ্যালঘুরাও আক্রান্ত হতে শুরু করেন বেশি করে। এই প্রেক্ষিতে সংখ্যালঘুদের জোটবদ্ধ করে প্রতিবাদে পথে নামেন ইসকনের চট্টগ্রাম পুণ্ডরিক মন্দিরের প্রধান চিন্ময় কৃষ্ণ দাস। ইতিমধ্যে ইসকন বাংলাদেশ জানায়, চিন্ময় দাস বহিষ্কৃত শিশু যৌন নির্যাতনের অভিযোগে তদন্ত চলছে। কিন্তু মন্দির দখল করে তিনি বসে আছেন। বাংলাদেশ প্রশাসন বিরোধী বক্তব্য তার নিজের। বাংলাদেশ ইসকনের কোনো সম্পর্ক নেই। 24 ঘন্টার মধ্যে কোনো অঙ্গুলি হেলনে বাংলাদেশ ইসকন 180 ডিগ্রি ঘুরে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণকে সমর্থন জানিয়ে বিবৃতি দিল। ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু প্রার্থনাস্থল ও নাগরিকদের ওপর আক্রমণ বাড়তে থাকে। ইসকন মন্দিরে তালা পড়তে থাকে। সংখ্যালঘুদের হাতে চট্টগ্রামের এক তরুণ আইনজীবী হত্যা হলো। 8 জন হিন্দু আটক। এই প্রেক্ষিতে নতুন করে বাংলাদেশের কয়েকটি জেলা নিয়ে প্রায় 1/3 24,000 বর্গ মাইলকে ছিন্ন করে নতুন হিন্দু রাষ্ট্র বঙ্গভূমি গঠনের দাবি উঠল। বাংলাদেশ স্বাধীনতার 2 বছরের মধ্যেই সেখানকার সংখ্যালঘুদের মোহভঙ্গ হয়। দেখা যায় প্রশাসনে তাদের প্রতিনিধিত্ব সামান্যই। ফলে 2 বছরের মধ্যে ক্ষোভ এমন জায়গায় পৌঁছয়, সংখ্যালঘুদের নিয়ে গড়ে ওঠে নিখিল বঙ্গ নাগরিক সংঘ। প্রাতিষ্ঠানিক জন্ম 15ই আগস্ট 1977। নেতৃত্বে থাকেন চিকিৎসক কালিদাস বৈদ্য, চিত্তরঞ্জন সুতার, আইএসও অমিতাভ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়, পশ্চিমবাংলার প্রাক্তন আইনমন্ত্রী নিহারেন্দু দত্ত মজুমদার, বাংলার প্রাক্তন মন্ত্রী শরৎচন্দ্র মজুমদার প্রমুখ। কিন্তু বাঙালি ঐক্য কতদিন? 1979 সালে ভাঙন। 2টি দলের নেতৃত্বে বিভক্ত হন ডাক্তার কালিদাস বৈদ্য, চিত্তরঞ্জন সুতার ও সুব্রত চ্যাটার্জি প্রমুখ। 1982 25শে মার্চ ঘোষিত হয় স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র, গঠিত হয় বঙ্গসেনা। কিন্তু বাংলাদেশ ভেঙে স্বাধীন হিন্দু রাষ্ট্রের আন্দোলনকে ইন্দিরা গান্ধী বা রাজীব গান্ধী সমর্থন করেননি। ফলে 10,000 বঙ্গসেনা নিয়ে বনগাঁ সীমান্তে লং মার্চ শুরু হলে প্রশাসন রুখে দেয়। সেই সময় বঙ্গভূমির রাষ্ট্রপতি হিসেবে পার্থ সামন্তর নাম ঘোষিত হয়। কিন্তু কে এই পার্থ সামন্ত? রহস্য থেকে গেছে। কিছু জনের মন্তব্য, আওয়ামী লীগের চিত্তরঞ্জন সুতারই পার্থ সামন্ত। কিন্তু বিরুদ্ধ গোষ্ঠী চিত্তরঞ্জন সুতার বা কালিদাস বৈদ্যের নেতৃত্ব অস্বীকার করে। বনগাঁতে এক সমাবেশে রাষ্ট্রপতি হিসেবে শিশির কুমার সরকার ও প্রধানমন্ত্রী পঞ্চানন বিশ্বাস এবং উপরাষ্ট্রপতি নির্মল মজুমদারের নাম ঘোষিত হয়। এই বিদ্রোহী সংখ্যালঘুদের দাবি, শেখ মুজিব 1971 ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘুদের ফিরিয়ে আনার কোনো ব্যবস্থাই নেননি, যার ফলে বাংলাদেশে সংখ্যালঘুদের শতাংশ হ্রাস পায়। এখনও কট্টর ইসলামিক সমর্থকদের অত্যাচারের শিকার হতে হচ্ছে। স্বাধীন বঙ্গভূমির সব রকম প্রস্তুতিও সেরে ফেলা হয়। এই স্বাধীন রাষ্ট্রের পতাকা হয় গৈরিক সবুজ ও মাঝখানে সূর্য। জাতীয় প্রতীক শ্রী। জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার। জাতীয় সঙ্গীত ডিএল রায়ের ধনধান্য পুষ্পভরা। জাতীয় পাখি সাদাবুক জলমুরগি। জাতীয় ফুল পদ্ম। জাতীয় গাছ ডুমুর। বাংলাদেশের অনেকে বলেন, ভারতীয় গোয়েন্দা বিভাগের পরিকল্পনায় 1951 সালে বাংলাদেশে যান চিত্তরঞ্জন সুতার। 70-এর দশকে ফিরে আসেন। সেই অর্থে স্বাধীন হিন্দু রাষ্ট্র গঠনের উদ্যোগ বাংলাদেশে সাড়া পায়নি। এখন নতুন উদ্ভূত পরিস্থিতিতে আবার সেই দাবি সামনে এসেছে।
অন্যতম দাবিদার পশ্চিমবাংলার অখিল ভারত হিন্দু মহাসভার সভাপতি সন্ন্যাসী সুন্দরগিরি মহারাজের সঙ্গে দিগদর্শনের সম্পাদক সুজিত চট্টোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার। নমস্কার মহারাজ, আমি দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার। বলছি যে দুটো মাত্র প্রশ্ন করব, বেশিক্ষণ সময় নেব না আপনার। দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে ইদানিং যে ঘটনাটা ঘটছে এবং ইসকনের পুন্ডরিক যে মন্দির, সেই মন্দিরের যিনি অধ্যক্ষ তাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার, চিন্ময় কৃষ্ণ প্রভুকে। কৃষ্ণ প্রভু। তো এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনি কি বলবেন? অত্যন্ত গর্হিত কাজ বলে আমি বলবো না, আমি বলবো এটা একটা অপরাধ, এটা একটা সাংঘাতিক অপরাধ। একজন শান্তিকামী নিরস্ত একজন সন্ন্যাসীকে, যিনি দেশের জন্য, তার নিজের জাতির জন্য, সাধারণ মানুষের জন্য জীবন উৎসর্গীকৃত করেছে, সন্ন্যাস নিয়েছেন, সম্মুখরূপে তার নাম, তার পূর্ব পরিচয়, তার পরিবার, তার শিক্ষাগত যোগ্যতা, এমনকি নিজের আশা আকাঙ্ক্ষা ত্যাগ করেছেন, এরকম সর্বত্যাগী একজন মানুষ, তাকে গ্রেপ্তার করেছে। এবং শুধু তাই নয়, সে দেশের সরকারি আদালত, সরকারি প্ররোচনায়, এখন তো সরকার চলছে না, একটা প্রহসন চলছে, কিছু দুষ্কৃতী এবং কিছু আতঙ্কবাদী, তারা এই সরকারকে চালাচ্ছে। তাদের চাপে পড়ে বিচারকরা রায় দিয়েছেন যে তাকে ফাঁসি দিতে হবে, একজন সন্ন্যাসীকে। আমার কাছে শুধু গর্হিত মানে না, অপরাধ না, এটা ভয়ঙ্কর একটা অপরাধ। বাংলাদেশে বইমেলা হয়েছিল কলকাতায়, কলেজ স্কোয়ারে। হ্যাঁ, তখন কিছু বাংলাদেশের নেতৃত্ব এসছিলেন এবং সেখানকার তথ্যমন্ত্রীও এসছিলেন। তখন আমি তাকে প্রেস ক্লাবে প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশেতে হিন্দুদের পাশাপাশি চট্টগ্রাম এবং পার্বত্য অঞ্চলে যারা থাকেন, যারা হয়তো হিন্দু নন, তারা বৌদ্ধ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, তাদের ওপর একটা জমি কেড়ে নেওয়ার একটা জায়গা চলছে। তো তিনি অস্বীকার করলেন পুরো ব্যাপারটা। কিন্তু ঘটনাটা ঘটেছিল, এটা সত্যি কথাই। কিন্তু তখন এই মহারাজ, ইসকন বলুন বা ওখানকার হিন্দুত্ববাদী যা সংগঠনগুলো ছিল, তাদের কিন্তু সেরকম কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি। এটা কেন, এটা জানতে চাইছেন? হ্যাঁ, মূল বিষয় হচ্ছে, সম্ভবত আপনি বোধহয় দীপমণির কথা বলেছিলেন, বোধহয় তখন এসেছিলেন। কারেক্ট কারেক্ট। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে উনি তথ্য সম্প্রচার এবং বৈদেশিক মন্ত্রক দুটোরই দায়িত্বে ছিলেন। প্রথম কথা হচ্ছে, আপনি যখন জলে বাস করবেন, আপনি যদি জানেন যে আমার আশেপাশে কুমির ঘুরে বেড়াচ্ছে, তখন কুমিরদের সম্পর্কে নিন্দামন্দ কিন্তু আপনি করতে পারবেন না। বাংলাদেশের ভেতরে যারা আছে, বাংলাদেশে থাকাকালীন, তারা বাংলাদেশে হিন্দুদের উপর দিয়ে অত্যাচার হচ্ছে বা অন্যান্য মাইনরিটিদের উপর দিয়ে অত্যাচার হচ্ছে। প্রথম কথা, আমরা বিশ্বাস করি বৃহত্তর অর্থে বৌদ্ধ দর্শন ও হিন্দু দর্শনেরই একটি অংশ। কারণ আমাদের হিন্দু দর্শনের মধ্যে চারবাক মতবাদ বা এথিস্ট হওয়া বা তথাকথিত সাকার ঈশ্বর না হয়ে কোনো ঈশ্বরহীনতা সেটাকেও স্বীকার করা হয়। সেই অর্থে শিখ, জৈন এবং বৌদ্ধ, তারা বৃহত্তর অর্থে হিন্দু। আপনি যাদের কথা বলছেন সেটা হচ্ছে চাকমা, অর্থাৎ বাংলাদেশে যে মাইনরিটির মধ্যে চাকমা আছে, বাংলাদেশে একটা ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল চাকমাদের উপরে। বাংলাদেশ মিলিটারি করেছিল, বিজিবি করেছিল, বাংলাদেশ যেটা বাংলাদেশের ফোর্স আছে। তো এইটা প্রথম কথা হচ্ছে, তারা অস্বীকার করতে বাধ্য এই কারণে, কারণ তাদের পিঠের চামড়া তুলে নেওয়া হবে বাংলাদেশে যদি তারা স্বীকার করে। আপনাদের মনে থাকা উচিত যে আমেরিকাতে একজন ভারতীয় মহিলা যখন বাংলাদেশ থেকে আমেরিকাতে গেলেন, আমেরিকান সংসদে তিনি সেই সময় ইয়ের কাছে, মোস্ট প্রবাবলি এর আগে আমাদের ডোনাল্ড ট্রাম্পের যে সরকার ছিল, সেই সময় তিনি গিয়ে বাংলাদেশের যে মাইনরিটির উপর ভয়ঙ্কর অত্যাচার হচ্ছে সেটা তিনি সোচ্চারে বলেছিলেন, প্রমাণ সহ। কিন্তু বাংলাদেশে তিনি আর বাংলাদেশে ফিরে যেতে পারবেন না। বাংলাদেশে গেলে তাকে কিন্তু দেশদ্রোহিতার অপরাধে ফাঁসি দেওয়া হবে। আজকে চিন্ময় কৃষ্ণ প্রভু বা অন্যান্য আরেকজন ব্রহ্মচারী মহারাজ আছে যারা নেতৃত্ব দিয়েছিলেন আন্দোলনে, তাদেরকেও কিন্তু ফাঁসিতে লটকানোর ব্যবস্থা করা হচ্ছে, এই মৌলবাদীরাই করছে। এই মৌলবাদীরা তখনও সক্রিয় ছিল, এখনো সক্রিয় আছে। আর যে জমি দখলের কথা বলছেন, জমি দখল এখন নয়, 1946 এর পর থেকে 1946 সালের সময় থেকে বাংলাদেশের প্রায় 40% উপরে ভূমি ছিল মানে হিন্দুদের, মানে মাইনরিটিদের, শুধু হিন্দুদের নয়, সংখ্যালঘুদের। আজকে সেটা কমে 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 আজকে বাংলাদেশের মূল ভূখণ্ডের মাত্র 8 থেকে 9% মাত্র হিন্দুদের ভূমি আছে, বাদ বাকি সবটাই দখল হয়ে গিয়েছে। তাই আমরা একটি প্রবাসী সরকার পশ্চিমবঙ্গ থেকে চালাই দীর্ঘদিন ধরে। 1973 সালে সেটা
বাংলাদেশ 71 সালে গঠন হয়েছিল এবং 73 সালে যারা সেই বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এসেছিল, ঠিক আছে, তারা মিলে তারা হচ্ছে তাদেরকে আনরিপ্রেজেন্টেটেড তারা ছিল। তারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা উচিত, বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের তাদের বাপ ঠাকুরদা 14 পুরুষ, যেমন আমার ঠাকুরদা তার ঠাকুরদা, আমরা বাংলাদেশের লোক, কিন্তু আমাদেরকে ধর্মীয় কারণে সংখ্যালঘু করে দিয়ে আমাদেরকে ভারতে পাঠাতে বাধ্য করা হয়েছে। ভারত থেকে আমাদের প্রথম কথা যে জাতিসংঘ এবং আমাদের যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন, তারা এই রাইটটা দিয়েছে, প্রস্তাবনা পাস হয়েছে যে পৃথিবীর যে কোনো দেশ থেকে ধর্মীয় কারণে, জাতিগত কারণে, ভাষাগত কারণে, বর্ণ বা যেটাকে রেসিস্ট বলে, এই ধরনের কোনো বিদ্বেষের কারণে যদি কোনো মূল ভূখণ্ড থেকে সেখানকার মূল বাসিন্দারা বাস্তুচ্যুত হয়, অন্য দেশে গিয়ে বসবাস করতে বাধ্য হয় বা উদ্বাস্তু হয়, তাহলে 100 কেন 1000 বছর পরে গিয়েও তারা তাদের দেশ, তাদের পূর্বপুরুষের দেশ, তার পিতৃভূমি মাতৃভূমিকে দাবি করতে পারে। ঠিক আছে, ঠিক যেরকম ভাবে ইসরায়েলের ইহুদিরা 300 বছর পৃথিবীর বিভিন্ন দেশে উদ্বাস্তু হিসেবে কাটানোর পরেও তারা কিন্তু 1945 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু তাদের দেশ নতুন করে তারা গঠন করেছে, তাদের দেশের দাবি জানিয়েছে, কারণ তাদের পিতৃপুরুষ মাতৃপুরুষ তা 300 বছর আগে ওখানে বসবাস করতো। তাহলে আর মাত্র আমরা বেশি দিন নয়, তারা 300 বছর পরে যদি একটা দেশ ফিরে পায়, আমাদের হিন্দুদের যে ভূমি ছিল বাংলাদেশে সেটা ফিরে পাওয়ার জন্য কি আমাদের একটা তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য অপেক্ষা করতে হবে? কখনোই নয়। এটা আমাদের দাবি। বাংলাদেশের যখন বাংলাদেশ স্বাধীন হয় 1971 সালে, তারপর 73 সালে জনগণনা অনুসারে 34% ওপরে ছিল হিন্দু জনগণ বাংলাদেশে। তাহলে বাংলাদেশের সেই সময়কার যে ভূমি গঠন ছিল তার 34% জমি হিন্দুদের জমি হয় সেই রেশিও অনুযায়ী। 1973 সালে যখন একটি স্বাধীন হিন্দু রাষ্ট্র গঠন হয়, তার প্রবাসী সরকার গভর্নমেন্ট এক্সাইল চলে কলকাতা থেকে, সেইটা দেশটার নাম ছিল হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমি বা হিন্দু রিপাবলিক অফ বীরবঙ্গ। তারা বাংলাদেশের 34% অর্থাৎ 24,000 স্কয়ার মাইল এরিয়া দাবি করে এবং সেই দাবি তারা আনরিপ্রেজেন্টেটেড নেশন পিপলস অর্গানাইজেশন ইউনাইটেড নেশনের যে পার্টটা নতুন দেশের স্বীকৃতি দেয়, ইউএনপিও, তার মেম্বারশিপ পর্যন্ত নিয়েছে এবং তার রাজধানী ছিল চট্টগ্রাম। তাই সেই চট্টগ্রাম হিল ট্র্যাক সিএইচটি আজ 2024 সাল পর্যন্ত কিন্তু ইউনাইটেড নেশনের হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমি এই স্বাধীন রাষ্ট্রে কিন্তু নেতৃত্ব দিচ্ছে, সেখানে রেজিস্টার্ড অলরেডি এই দেশটি। আমি এই বঙ্গভূমি প্রসঙ্গে আসছি, তার আগে এই প্রসঙ্গটা শেষ করিনি। সেটা হচ্ছে কৃষ্ণ প্রভুর কথায়, সেটা হচ্ছে যে 2 দিন আগে ইসকন বলল যে, এবং প্রেস কনফারেন্স করে বলল যে চিন্ময় মহারাজের বিরুদ্ধে শিশু যৌন নির্যাতনের অভিযোগ থাকার জন্য তাকে আমরা বহিষ্কার করেছি এবং পুণ্ডরিক আশ্রম থেকে তাকে আমরা চলে গিয়ে অন্য জায়গায় থাকতে বলেছি যতক্ষণ না তদন্ত কমপ্লিট হয়। এটা নাকি ইসকনের একটা রুলস এন্ড রেগুলেশনের মধ্যে আছে। কিন্তু ওই পুণ্ডরিক আশ্রম ছেড়ে উনি যাননি, তার যে নিজস্ব যে তার প্রভাব, সে প্রভাব দিয়ে তিনি ওই মন্দিরটিকে দখল করে বসে আছেন। তার 24 ঘন্টার মধ্যেই কিন্তু 180 ডিগ্রি ঘুরে গিয়ে ইসকনের যিনি দায়িত্বে আছেন তিনি বললেন যে তিনি আমাদের এখান থেকে বহিষ্কৃত, এটা সত্যি কথা, কিন্তু তার যে গ্রেপ্তার এটাকে আমরা অনৈতিক বলছি। তো এই জায়গাটায় দাঁড়িয়ে যার নৈতিক স্খলন হয়, সেই নৈতিক স্খলন হওয়া ব্যক্তিকে ইসকন তার নিজের কাছে রাখলো না এবং পরবর্তীকালে তাকে গ্রেপ্তার করলো বাংলাদেশ। আমি মেনে নিচ্ছি কথা যে ভারতের বাংলাদেশের পতাকার ওপর গৌরিক পতাকা যারা লাগিয়েছে তারা আবেগ থেকে লাগিয়েছে, তারা এইসব ব্যাপারে খুব একটা ভালো জানে না। এখনো দেখবেন ভারতবর্ষে 15ই আগস্টের স্বাধীনতা সংগ্রামের জায়গাটা থেকে, স্বাধীনতা দিবস থেকে যে পতাকা উত্তোলনের কথা থাকে, অনেকেই তাদের গাড়িতে বা মোটর বাইকে পতাকা লাগান, কিন্তু অ্যাজ পার রুল সংবিধান আছে যে সেই দিনের পর কিন্তু ওটা আর রাখা যায় না। আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, আপনার প্রশ্নটা আমি একটা করে উত্তর দিই, তাহলে কি হবে, নাহলে আবার ইলাবোরেট হয়ে যাচ্ছে। মূল বিষয় হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভু যদি কোনো তথাকথিত শিশু নির্যাতন বা কোনো যৌন কেলেঙ্কারিতে জড়িত হয়ে থাকেন, সেটা প্রমাণ সাপেক্ষ।
অর্থাৎ যতক্ষণ না প্রমাণ হচ্ছে তিনি অপরাধ করেছেন, তাকে আমি অন্তত অপরাধী বলতে রাজি নই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা ইসকন তদন্ত করছে। ইসকনে যে কোনো ধর্মীয় সংগঠনে আমাদের সন্ন্যাসী জগতের নিয়ম আছে, যদি কোনো সন্ন্যাসীর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে, প্রথমে আমরা তাকে সাসপেন্ড করি, কিন্তু তাকে টার্মিনেট করি না। এটা পুলিশের ক্ষেত্রেও প্রযোজ্য। তাকে সাসপেন্ড করা হয়। চিন্ময় কৃষ্ণ প্রভুকে সাসপেন্ড করা হয়েছে, টার্মিনেট করা হয়নি। সাসপেন্ড কেন করা হয়েছে? যে তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, মারাত্মক অভিযোগ, সেই অভিযোগ সত্যি কি মিথ্যা সেটা যাচাই করার জন্য। এখনো কিন্তু যাচাই হয়নি এবং তিনি কিন্তু দোষী সাব্যস্ত হননি। এটা হতে পারে এটা কোনো প্ররোচনা তার বিরুদ্ধে। ইসকনের একটি অংশ, তারা একটা যে কোনো ধর্মীয় সংগঠন বা সামাজিক সংগঠনে তো ক্ষমতার জন্য দলাদলি থাকেই, উপাধি থাকেই, হতে পারে। আমি জানি না সেটা সত্যি কি মিথ্যা, কিন্তু যদি তাই ধরা হয় তাহলে বাংলাদেশের জন্য একটা বিরাট উদাহরণ। এই যে ডক্টর ইউনূসকে, মোহাম্মদ ইউনূসকে আনা হয়েছে তাদের যে পরবর্তীকালীন সরকার হিসেবে, এই ইউনূসের বিরুদ্ধে একটা বিশাল মারাত্মক অভিযোগ আছে। হাসিনা সরকার নিজেই অভিযোগ করেছেন, আমেরিকাকে অনুরোধ করেছিলেন যাতে ইউনূসকে ফেরত পাঠায় আমেরিকা। কারণ এই ইউনূস সরকার তার ক্ষুদ্র গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের গরিব মানুষের 600 কোটি টাকা লুট করে নিয়ে পালিয়ে গেছিলেন আমেরিকা। তাকে তার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল এবং আমেরিকাকে অনুরোধ করা হয়েছিল এই অপরাধীকে, অর্থনৈতিক অপরাধীকে বাংলাদেশের হাতে যাতে ফেরত দেওয়া হয়। তাহলে সে কি করে আজকে রাষ্ট্রপতি আছে এখানে? এটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কাছে এটা আমার নৈতিক একটা প্রশ্ন, যে একটা চোরকে কি করে তোমরা সেই রাষ্ট্রপতির আসনে তোমরা এই তার তদারকি সরকারের প্রধান হিসেবে তোমরা বসাতে পারলে? চিন্ময় প্রভু তো আমি তুলনা করছি, আমি চিন্ময় প্রভুকে আমি তার সপক্ষে কোনো কথা বলছি না, তাকে বাঁচানোর চেষ্টা করছি না। তিনি যদি অপরাধী হন সে তার শাস্তি পাবেন, সেইটা আলাদা বিষয়। আর তিনি হিন্দুদের জন্য, সনাতনীদের জন্য এবং বাংলাদেশের মাইনরিটিদের জন্য, সংখ্যালঘুদের জন্য তিনি আওয়াজ তুলেছেন, সেইটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। সেইটার জন্য তিনি অ্যারেস্ট হয়েছেন। যদি বাংলাদেশ সরকার তার এই শিশু নির্যাতনের জন্য তাকে যদি অ্যারেস্ট করতো তাহলে আমার আপত্তি থাকতো না। গ্রাউন্ডটা দেখতে হবে। তাকে অ্যারেস্ট করেছে কিন্তু দেশদ্রোহিতা। কি দেশদ্রোহিতা? না, বাংলাদেশের জাতীয় পতাকার উপর একটা হিন্দু পতাকা, একটা গৌরিক পতাকা ছিল, ঠিক আছে? বাংলাদেশে এরকম আমি হাজারো হাজারো উদাহরণ দেখাবো যেখানে এই মাহফিল হয়, যেগুলোকে বলা হয় উরাস বলা হয়, বিভিন্ন হুজুরেরা তারা সব ভাষণ দেন, সেইখানে জামায়াতে উলেমায়ের যে পতাকা আছে সেখানে আপনার হচ্ছে তালিবানি বিভিন্ন পতাকা আছে এবং হচ্ছে আরবের যে পতাকা আছে যে লা ইলাহা মোহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমা লেখা, কালোর মধ্যে সাদা যে লেখা, সাদা কালি দিয়ে লেখা, সেটা বাংলাদেশের জাতীয় পতাকার উপর শোভা পায়। সেক্ষেত্রে কেন তাদের শাস্তি দেওয়া হয় না যে আমাদের নেতাদের? তাহলে এটা তো নির্দিষ্ট করে শুধুমাত্র একটা গৌরীর পতাকা ছিল এবং সেটা তো চিন্ময় কৃষ্ণ দাসকে, তাকে এটা যদি আদালতের বিচার বিবেচনা করা উচিত। লাখ লক্ষ মানুষ একটা প্যান্ডেল তৈরির দায়িত্ব নিয়েছে, সেখানে কেউ যদি ভুলবশত একটা জাতীয় পতাকার উপরে একটা গৌরীর পতাকা লাগিয়ে থাকে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে কি কেউ দেখেছে তিনি বাস বেয়ে উঠে তিনি জাতীয় পতাকার উপরে গৌরীর পতাকা লাগিয়েছে? নিশ্চয়ই। কে করেছে এটা তো প্রমাণিত নয়। চিন্ময় কৃষ্ণ প্রভু করেনি, সেটা তো ভিডিওতে প্রমাণিত, কারণ তিনি বাসে উঠে তো আর পতাকাটা লাগায়নি। নিশ্চয়ই। তাহলে তাকে কেন দায়ী করা হচ্ছে? এটা কিন্তু একেবারে আমি আইনগত প্রশ্ন আনলাম বাংলাদেশের সরকারের কাছে। এটা একটা আইনের নামে প্রহসন, যেটা ছোট বাচ্চাও জানে। আজকে আপনি দেখবেন যে অনেক সময় আমাদের আবেগের বশে আমাদের এখানকার অনেক সংখ্যালঘু মানুষেরা তারা কিন্তু বন্দে মাতরম আমাদের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় তারা উঠে দাঁড়ায় না, মুখে উচ্চারণও করে না। বড় বড় সেলিব্রিটি যারা আছে, যারা তথাকথিত ভারতের সংখ্যালঘু, তারা এটা করে না। সেটা কি জাতীয় সঙ্গীতের অবমাননা, দেশের অবমাননা নয়, দেশদ্রোহিতা নয়? তাদের জন্য কি আমরা তাকে ফাঁসির কাটে ঝোলানোর জন্য চেষ্টা করছি, নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছে? এবং অনেক সময় দেখা গেছে যে জাতীয় পতাকা উল্টো করে লাগানো হয়েছে। এগুলোকে আমরা একটা এটা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা, অনভিপ্রেত ঘটনা বলে আমরা এটাকে সাধারণভাবে মেনে নিয়েছি। সারা পৃথিবীর মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটাকে ক্ষমা সুন্দর চোখেই দেখে। বাংলাদেশ হিন্দুদের প্রতি রিভেঞ্জ দিচ্ছে। বাংলাদেশের বর্তমান যেটা আমাদের আতঙ্কবাদী যারা আছে, এরা সরকার নয়, এরা আতঙ্কবাদী। মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে এরা আজকে চালাচ্ছে। না, বাংলাদেশে যে ঘটনাটা চলছে এর মধ্যে একটা পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যে ক্ষমতার লড়াইটা থাকে, সেখান থেকে বিএনপি দেখছে যে তারা যদি এখন পরবর্তী নির্বাচন হয়, যেহেতু উনি নির্বাচিত হয়েছেন হাসিনা, আগামী দিনে ওরাই ক্ষমতায় ফিরে আসবে, এরকম একটা ধ্যান ধারণা কিন্তু বিএনপির মধ্যে তৈরি হয়ে গেছে।
এবং সেই জায়গায় দাঁড়িয়ে সেদিনকার যে ঘটনাটা চট্টগ্রামে ঘটেছে, সেখানে একটা মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে, তাতে 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে যে পদবিগুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে দাস, ভট্টাচার্য এবং মেথর। অর্থাৎ সো কল্ড SC ST OBC এবং নিম্নবর্ণের এবং ব্রাহ্মণ ভট্টাচার্য, এরকম 8 জনকে ওরা গ্রেপ্তার করেছে। এখন সে মামলা চলছে, প্রমাণ হবে, সে হবে অনেক পরের ব্যাপার, জায়গাটা রয়েছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে যিনি ইন্টারভিউ প্রেস মিট করেছেন যখন এর আগে, গ্রেপ্তার হওয়ার আগে, সুনীল মহারাজ তিনি কিন্তু বলেছেন যে আমাদের এখানে জামাত বলুন, বিএনপি বলুন, জাতীয় পার্টি বলুন, প্রত্যেকের সঙ্গে কিন্তু আমরা কোঅপারেশন করে সমস্ত কিছু কাজকর্ম করি। তো সেখানে এই যে বিএনপির বা অন্যান্য রাজনৈতিক, বিএনপি এখন চুপ করে গেছে, এখন ওই জাতীয় যে দল রয়েছে সেই পার্টি এবং ওখানকার জামাত এবং রক্ষণশীল যারা রয়েছে তারা কিন্তু নেতৃত্ব দিচ্ছে এখন ওই আন্দোলনের। তাহলে ওখানকার শুভবুদ্ধি সম্পন্ন যে মানুষগুলো রয়েছেন তারা হঠাৎ এই, দেখুন, তারা কিন্তু কোনোদিনই আমি দেখেছি যখন কোনো বাংলাদেশিদের সঙ্গে কথা বলেছি, তারা কেউ বলেন না যে ভারত, এমন পশ্চিমবাংলাকেও তারা বলেন না পশ্চিম বাংলা, তারা বলেন ইন্ডিয়া। তাদের কিন্তু ওই 1971 সালের পরে যে কৃতজ্ঞতা বোধ ছিল, তার পরবর্তীকালে কিন্তু তারা মনে করেছে যে ভারত সরকার তাদের বিভিন্ন পুঁজিপতি ব্যবসায়ী পাঠিয়ে তাদের একটা শোষণ করে একটা অলিখিত উপনিবেশ করার একটা প্রয়াস চালাচ্ছে, এরকম ধ্যান ধারণা কিন্তু ওখানকার বুদ্ধিজীবী শিক্ষিত মহলেও আছে। তারা কিন্তু আর এইটার ব্যাপারে প্রতিরোধে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। এটা কিভাবে দেখছেন? একদম, এটার মধ্যে আমার প্রশ্ন, এর মধ্যে কিন্তু জিনের ব্যাপার, ডিএনএর ব্যাপার চলে আসছে। আমাদের মনে রাখতে হবে 71-এর মুক্তিযুদ্ধের আগে যখন জেনারেল মানিক শাহ যখন বাংলাদেশটাকে মুক্ত করলেন, পূর্ব পাকিস্তানের হাত থেকে পূর্ব পাকিস্তানকে স্বাধীন করলেন, সেই সময় পাক সেনাদের হাতে আমাদের হিসাব অনুযায়ী 3 লক্ষ হিন্দু এবং মুসলিম নারী, বাঙালি আর কি, বাঙালি মহিলাদের সম্ভ্রমহানি করা হয়েছিল, তাদেরকে গণধর্ষণ করেছিল পাক সেনারা। এই 3 লক্ষ বা 3.5 লক্ষ যে পরবর্তী সময়ে পাক সেনার বীর্যে যে সন্তানরা জন্মগ্রহণ করেছিল, তারা কিন্তু পরবর্তী সময় রাজাকার হিসেবে তারাই কিন্তু অপেক্ষায় ছিল যে কি করে আবার আমাদের যে, তারা কিন্তু মানে তারা নিজেরা জানে যে তারা কাদের সন্তান, তারা জানে যে আমরা পাকিস্তানের সন্তান। তারাই কিন্তু আজকে জামাত হিসাবে পরিচিত এবং তারা চাইছে আবার বাংলাদেশ সেই পশ্চিম পাকিস্তানের সঙ্গে আবার এক হয়ে মিশে যাক, দুটো দেশ যেন একইভাবে আবার চলে আসে। কারণ ওখানে আমাদের পূর্বপুরুষ, আমার বাপ ঠাকুরদা 14 পুরুষ এখনো পাকিস্তানের মাটিতে আছে, তাদের কবর ওখানে আছে। এই বিশ্বাসে আজকে যারা ওখানে বাংলাদেশে হাসিনা সরকারকে উৎখাত করেছে, তারা কারা? তারা কি সাধারণ মানুষ? তারা ছাত্রদের সামনে রেখে পেছনে তারা এই ষড়যন্ত্র করেছে, যারা রাজাকারদের রক্ত যাদের শরীরে বইছে। আমি এটা বলতে বাধ্য হচ্ছি, ডিএনএ যদি চেক করা হয় দেখা যাবে সেখানে পাকিস্তানের ডিএনএ তাদের পাওয়া যাবে। এখন বাংলাদেশকে চালাচ্ছে পাকিস্তানের ডিএনএ, পাকিস্তানের জারদ সন্তানরা আজকে বাংলাদেশকে চালাচ্ছে। বাংলাদেশকে যারা সমন্বয়ক বলছে এদের, এবং যারা বাংলাদেশের এখন দায়িত্বে বসে আছে, এদের যদি পূর্বপুরুষ, এদের যদি ডিএনএ টেস্ট করা হয়, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, দেখা যাবে যে এদের শরীরে সেই পাক সেনার ডিএনএ পাওয়া যাবে। তো তারা কাদের হয়ে কথা বলবে? তারা তো বলবে না, তারা তো এটাই চাইবে। তার জন্য বাংলাদেশে প্রথম কোতে তারা স্ট্যান্ড নিয়েছে। শুধু বিএনপি নয়, বিএনপি এখন ক্ষমতায় কোথায়? বিএনপিও তো ক্ষমতায় নেই, এখানে কোনো সরকারই নেই বাংলাদেশে এই মুহূর্তে। ইউনূস সরকার এসছে, ইউনূস এসছে কি এই ঘোলা জলে মাছ ধরতে। তিনি তার 600 কোটি টাকা, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই প্রমাণ লোপাট করতে তিনি এখানে এসেছেন। এবং তিনি শুধুমাত্র হিন্দুর কথা বলছি না, বৃহত্তর অর্থে বৌদ্ধরাও হিন্দু, আমি মাইনরিটির কথা বলছি। বাংলাদেশের একটা অমুসলমান সরকার, ইসলামিক সরকার বাংলাদেশে না আসলে বাংলাদেশে একটা বিশাল গৃহযুদ্ধ হওয়ার মুখে একদম বারুদের স্তূপে দাঁড়িয়ে আছে। এটার জন্য কোনো ভবিষ্যৎবাণী আমি করছি না, যদি বাস্তবতার দিকে চোখ রাখা যায় তাহলে দেখা যাবে আগামী
20শে ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরে বাংলাদেশের চালচিত্র অনেকটাই বদলে যেতে পারে। তার আগে এই যে বাংলাদেশের বর্তমান যে সমন্বয়ক এবং তাদের যে পালিত যে সরকার চলছে, তাদের লালন পালনে এই সন্ত্রাসবাদী সরকার, এই সরকার কিন্তু একটা শেষ কামড় বসাতে চাইছে। তারা চাইছে এমন একটা র্যাডিক্যালিজম মুভমেন্ট, এমন একটা সন্ত্রাসবাদী মুভমেন্ট যেখানে রাতারাতি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই মাইনরিটিদের তাদের জমি জমা দখল করে এমন একটা জায়গায় আসতে পরবর্তী সময় তাদেরকে যেন কেউ সরাতে না পারে, একটা ক্যাওয়াস সৃষ্টি করতে চাইছে বাংলাদেশের মধ্যে। এবং এর জন্য আমার মনে হয় আমরা নিজেদের তরফ থেকে আমরা ইউনাইটেড নেশনে এবং ভারত সরকারকে আমরা আবেদন করেছি, ইউনাইটেড নেশনের যে তাদের যে শান্তি সেনা আছে, পিস যে ফোর্স আছে এবং ভারতীয় সেনা একসঙ্গে মিলে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু, শুধু হিন্দু নয়, তাদের বাঁচাতে ইমিডিয়েট সেখানে সেনা অভ্যুত্থান করা দরকার আছে এবং এই সরকারকে বরখাস্ত করার দরকার আছে। এটাই একমাত্র বাংলাদেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচানোর একমাত্র স্থায়ী সমাধান এবং আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াতে শান্তি স্থাপনের একমাত্র পথ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আচ্ছা, এবার আমি যে মূল প্রশ্নে চলে আসতে চাইছি সেটা হচ্ছে যে আপনারা বঙ্গভূমি তৈরি করা এবং বঙ্গ সেনার নেতৃত্বে বঙ্গভূমি তৈরির একটা দাবি আবার নতুন করে তুলছেন 1973 সালের পরবর্তী ঘটনা। 1973 সালে এটি গঠন করা হয়েছিল হিন্দু প্রজাতন্ত্র বঙ্গভূমি। হ্যাঁ, এবার আমি আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে একটা জিনিস দেখুন, আপনি নিজে বলছেন যে ইসকনের মধ্যে ক্ষমতা কারণে হতে পারে, থাকতে পারে। ঠিক যদি এই কথাই বলেন, এই জিনিস কিন্তু আমরা দেখছি 1973 সালে যখন চিত্তরঞ্জন সুতার এবং বৈদ্য এরা মিলিতভাবে যখন এই বঙ্গভূমি তৈরির কথা বলছেন, তাদের মধ্যেও কিন্তু একটা ক্ষমতার লড়াই হলো। আরেকটা গোষ্ঠী তৈরি হয়ে গেল, যেটা হচ্ছে কি আপনার শিশির সরকার, পঞ্চানন বিশ্বাস, এরা একটা আলাদা গোষ্ঠী তৈরি হয়ে গেল। এখানে একটা সরকার তৈরি হলো, যার সরকারের রাষ্ট্রপতি হলেন চিত্তরঞ্জন সুতার, কালিদাস বৈদ্য হলেন প্রধানমন্ত্রী। ওদিকে উল্টোতে শিশির সরকার, পঞ্চানন সরকার, ওরা হলেন রাষ্ট্রপতি প্রধান এবং উপরাষ্ট্রপতি হলেন নির্মল বাবু, নির্মল সেন। ঠিক কথা। তাহলে দেখা যাচ্ছে যে ওইখানে যে হিন্দু রাষ্ট্র করার ব্যাপারে আপনি যেটা আজকে বলছেন, সেই 1973 সালের পর থেকে যেটা আন্দোলনটা শুরু হলো, সেটাও কিন্তু নিজেদের মধ্যে ক্ষমতার লড়াইতে দুটো 80 দশকে এসে হয়েছে তো 80 হয়েছিল, কিন্তু আবার অ্যামালগামেট হয়ে গেছে। ছিলেন না পরবর্তী সময়, তখন এর মধ্যে আবার মারা গেছেন চিত্তরঞ্জন, মারা গেছেন। আচ্ছা, এর মধ্যে দাবি তোলা হচ্ছে যেটা খুব ডেঞ্জারাস দাবি, দুটো। একদম, ওখানে নাম দেওয়া হয়েছিল পার্থ সামন্তের নাম, রাষ্ট্রপতি সেটা কিন্তু এখনো পর্যন্ত রহস্য, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে চিত্তরঞ্জন সুতার তখন যে একটা বই লিখলেন, সে বইয়ের মধ্যে লিখলেন যে শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু হিন্দু হত্যা করার জন্য একটা ষড়যন্ত্র তৈরি করেছিলেন। তাহলে তিনি যদি একটা ষড়যন্ত্র করে হিন্দুদের হত্যা করে থাকেন মুজিবুর রহমান, তাহলে তার মেয়েকে আজকে ভারতবর্ষের বিজেপি সরকার শেল্টার দিয়ে রেখে দিয়েছে। এটা কি করবেন? একদম, আপনার একটা করে উত্তর দিই। প্রথম কথা হচ্ছে, আপনি যে আমাদের সামন্তের কথা বললেন, ঠিক আছে, আপনি বললেন যে ব্যাপারটা হচ্ছে তার বাস্তব অস্তিত্ব ছিল, কিন্তু একটা বিতর্ক তৈরি করা হয়েছিল যে চিত্তরঞ্জন সুতারই কি সামন্ত, মানে যিনি যিনি গঙ্গাধর, তিনি কি হচ্ছে ওই যে আমাদের সুপারম্যান কি যেন বলে, যেটা ক্যারেক্টারটা করেছিল, আমি বলছি তিনি হচ্ছেন পিটার, তিনি কি স্পাইডারম্যান সাংবাদিক। এটাই তো, এইটা তো আজকের দিনে প্রাসঙ্গিক নয়, কারণ আজকে তিনি নেই। এর ধারাবাহিকতা যদি আমার কথা বলেন, যে আমার নিজের পিতৃদেব তিনি এই মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের পূর্বপুরুষদের আমরা যখন বাংলাদেশ থেকে আসি, তারপরে আমি তো সন্ন্যাস, আমার তো নিজের কোনো ঘর বাড়ি নেই, পৃথিবী আকাশই আমার ছাদ, মাটি আমার ঘর, ঠিক আছে।
কিন্তু আমার যেখানে আমাদের জন্মসূত্রে যে পরিবার সেটা থাকতো কালিদাস বৈদ্য, যার কথা বললেন, হ্যাঁ, তার দুটো বাড়ি পরেই আমাদের বাড়ি ছিল। আমার আচ্ছা। ছোটবেলা থেকে একদম জন্ম থেকে তার বাড়িতে যাতায়াত, কালিদাস আচ্ছা। জেঠুর বাড়িতে। আচ্ছা আচ্ছা আমার বাবা এই মুভমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। আজকে হঠাৎ করে আমি টপকে সেই আন্দোলনের মধ্যে পড়িনি, আচ্ছা ছোটবেলা থেকে যাতায়াত ছিল। কিন্তু হ্যাঁ। 1998-এ অর্থাৎ 1998 সালে যখন আমি সবে তরুণ হয়েছি, সেই সময় থেকে আমি এই আন্দোলনের একটা নেতৃত্বের জায়গায় চলে আসি, কারণ পারিবারিক সূত্রেই আমি এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলাম আচ্ছা আমার বাবার সূত্র ধরে। আচ্ছা এবং 1998 সাল থেকে যখন এটার হাল ধরার কেউ নেই, আমার উপরে একজন দায়িত্ববান ছিলেন, যিনি এর হালটা ধরে রেখেছিলেন, হুম। যিনি আমাকে নির্বাচিত করে গেছেন এর পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে। হুম হুম, তার নাম হচ্ছে অ্যাডভোকেট সুকুমার গুহ ঠাকুরতা। আচ্ছা এবং আরেকজনের আমি স্নেহধন্য ছিলাম, তিনি হচ্ছেন স্বামী সত্যানন্দ, আচ্ছা শক্তিবাদী মতের প্রতিষ্ঠাতা। হ্যাঁ 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 এই এই দুজনের আশীর্বাদে আমি এই দায়িত্ব নিয়েছিলাম 1998 সাল থেকে। এবং 2003 সালে যখন আমি মিডিয়াতে একটা বিশেষ দায়িত্বে, ওই জি নিউজের ইস্টার্ন জোনের আমি চিফ নিউজ এডিটরের দায়িত্ব ছিলাম, হ্যাঁ 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 তো সেই সময় যেহেতু আমি চাকরি করি, আমি সরাসরি এই আন্দোলনের মুখ হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ তো তখন আমি সাংবাদিক একটা সম্মেলনের আয়োজন করেছিলাম কলকাতাতে 2003 সালে। এবং সেই সাংবাদিক সম্মেলন থেকে আমাদের সোচ্চারে ঘোষণা দেওয়া হয় হিন্দু বিপ্লব বঙ্গভূমির, হ্যাঁ এবং 17টা দেশের কাছে আমরা বার্তা পাঠাই যে তোমরা সেনা অভ্যুত্থানের মাধ্যমে আমাদের এই দেশটা, যেটা আমরা প্রবাসী সরকার হিসেবে চালাচ্ছি, তোমরা এই দেশটাকে আমাদেরকে দখল করে দাও, হুম, কারণ সেনা অভিযান ছাড়া কোনো দেশ কিন্তু তৈরি করা সম্ভব নয়। হ্যাঁ সেই কারণে হুম। এবং তার যাবতীয় প্রমাণ অলরেডি আপনি নিজেই যেহেতু এটা নিয়ে যথেষ্ট এটা নিয়ে আপনি গবেষণা করেছেন বলে আমার মনে হচ্ছে কথা শুনে, আপনি এগুলো সমস্ত প্রমাণ সাপেক্ষ পেয়ে যাবেন টাইমস অফ ইন্ডিয়া, বিবিসি সমস্ত নিউজের মধ্যে। হুম, এটা ঘটনাটা ঘটেছিল। হুম, কিন্তু 2003 থেকে 2006 হুম, এই 3 বছরের মধ্যে সেই সময় আমাদের যে আমি যে দেশের বাসিন্দা ভারতের, সেখানকার যে দল সরকারি দল হিসাবে ছিলেন, হুম, তারা মনে করেছিলেন যে বঙ্গবন্ধু, তথাকথিত বঙ্গবন্ধু শেখ মুজিবুরের কন্যা শেখ হাসিনা, তিনি ভারতবর্ষের এই মুহূর্তে বন্ধু এবং বাংলাদেশ বন্ধু রাষ্ট্র, তাই সেইখানে যদি আবার সেনা অভ্যুত্থান করা হয় সেটা বিরূপ বার্তা যাবে, এই বিশ্বাস নিয়ে তারা আমাদের এই আন্দোলনকে স্তব্ধ করতে বাধ্য করেছিল। ঠিক আছে। হুম, এরপরে 2004 সালে আমার সন্ন্যাস জগতে আমি চলে আসি, হুম, এই মুভমেন্টটার সঙ্গে যুক্ত থাকি। কিন্তু এর ফিজিক্যাল মুভমেন্টটা কিন্তু সত্যি কথা বলতে সেই সময় যে সমস্ত ভারতীয় এজেন্সিগুলো ছিল, বিশেষ করে রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংস, সেন্ট্রাল আইবি, এরা কেউ তাদের কোনো সাপোর্ট ছিল না। হ্যাঁ এই মুভমেন্টটা ফিজিক্যালি করতে গেলে সেই সময় হয়তো অস্তিত্ব বিপন্ন হতে পারত না, একটা তো লং মার্চ আন্তর্জাতিক হয়েছিল সম্পর্ক নষ্ট একটা- হওয়ার জন্য। সেই কারণে এই মুভমেন্ট আমরা ভেতরে ভেতরে চালিয়ে গেছি এবং আমাদের কমিটি গঠন হয়েছিল। হুম, আজকে এই প্রসঙ্গটা বেশি প্রাসঙ্গিক হয়েছে, তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে এই যে ডিমান্ডটা আমরা 1973 সাল থেকে করছি, অলরেডি যে সরকারটা চলে আসছে, সরকারটা কখনোই বন্ধ হয়নি। হ্যাঁ এই প্রবাসী সরকারটা আজকে আমরা ভারত সরকারকে এবং সংযুক্ত রাষ্ট্রকে, ইউনাইটেড নেশনকে আমরা অ্যাপিল করছি, হুম, বিশ্বের অন্যান্য রাষ্ট্রের কাছে অ্যাপিল করছি হুম, যে বাংলাদেশের মাইনরিটিদের বাঁচাতে একমাত্র পথ হচ্ছে সেখানে হিন্দু রিপাবলিক বঙ্গভূমি নামে যে দেশ অলরেডি গঠিত হয়ে আছে তাকে একেবারে রাজনৈতিকভাবে স্বীকৃতি দেওয়া হোক, এবং সেই দেশটি সেনা অভ্যুত্থানের মাধ্যমে নতুন করে গঠন করা হোক, এবং প্রথম 10 বছর ভারতের তত্ত্বাবধানে সেখানে যেন কার্যক্রম চলে। তার কারণ ভারতীয় সেনারা যদি গার্ড না দেয়, এই নতুন দেশকে নতুন সেনা যতক্ষণ না তৈরি করা হবে ততক্ষণ কিন্তু সেই দেশ কিন্তু একটা সবে সদ্যজাত বাচ্চা, তার নিজেকে রক্ষা করার ক্ষমতা নেই। এটা ভারত সরকারের কাছে আমাদের আবেদন, হুম। এই আবেদন আমরা রেখেছি। না, একটা লং মার্চ তো একটা হয়েছিল যেটা ঠাকুরনগরে গিয়ে একদম বঙ্গসেনা ভারত সরকার আটকে করেছিলেন, দেয়। একদম করেছিলেন, একদম ঠিক বলেছেন। এই যে এটাই লাস্ট মুভমেন্ট, কিন্তু সেটা কিন্তু 2006 এর আগে মুভমেন্টের কথা বলছে। কারেক্ট 2003 থেকে 2006 ওই ঘোষণা দেওয়ার পরে কিন্তু ভারত সরকার আমাদের করতে আর কোন রকম ভাবে, মানে কোন রকম অনুমতি বলা ভুল, বলা যেতে পারে একেবারে কোন রকম ভাবেই করতে দেয়। হুম। ততদিনে কিন্তু এই বাংলার যে সরকার তৈরি হবে সেই সরকারের
তার যে জাতীয় ফুল কি হবে, জাতীয় পশু কি হবে, সেটা আগেই তৈরি হয়েছে, হ্যাঁ, এটা এগুলো এটা সমস্ত 2003-এর আগেই আমাদের এমনকি- ঘোষিত আর কি। এমনকি লাল, সবুজ, সূর্য এইসব নিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় সবকিছুই আমাদের ready ছিল, ধরধান্য পুষ্পে ভরা এইগুলো একদম, সমস্ত তৈরি হয়ে গেল। একটা দেশ তৈরি হয়েছে, তার সবকিছু তো রেডি। হ্যাঁ। দেশটা, আমরা তো আনরিপ্রেজেন্টেড নেশন পিপলস অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনের আমরা তো তার সদস্য, হ্যাঁ তো সেখানে তো আমাদের সমস্ত ডিক্লারেশন দিতে হয়েছে। হ্যাঁ তো সেটা আমাদের 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 যে এইটা যে তৈরি করা হয়েছিল, সেটার পেছনে একটি মাদার সংগঠন ছিল, হুম, ঠিক আছে, মাতৃপ্রতিম সংগঠন ছিল। হুম। এইটা পরিচালনা করেছিল রেভলিউশনারি কাউন্সিল, হিন্দু রেভলিউশনারি কাউন্সিল, হুম। ঠিক আছে, এইচআরসি। হ্যাঁ। এইচআরসি কে প্রমোট করতো এইচআরসি, কারণ যে কোনো বৈপ্লবিক সংগঠন তার কোনো স্বীকৃতি হয় না। হুম। কিন্তু তার পেছনে যেটা ছিল সেটা ছিল দ্য হিন্দু মিশন। হুম। ভারতবর্ষে শুধু নয়, এশিয়ার সর্বপ্রথম রেজিস্টার্ড রাজনৈতিক নয়, একটি সংগঠন, হিন্দু সংগঠন, হ্যাঁ। বিশ্বের প্রথম হিন্দু সংগঠন। হ্যাঁ। সেটা হয়েছিল 1752 সালে ইন্দোনেশিয়ার নেতৃত্বে তৈরি হয়েছিল। হুম। শ্রীনিবাসন আয়ার, একজন দক্ষিণ ভারতীয়, হ্যাঁ। তিনি ইন্দোনেশিয়াতে দ্য হিন্দু মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এবং এটাই বিশ্বের সর্বপ্রথম রেজিস্ট্রিকৃত হিন্দু সংগঠন। হ্যাঁ। যে সংগঠনের এই মুহূর্তে আমি গ্লোবাল প্রেসিডেন্ট, এটা হিন্দু মিশনের। তৎকালীন সময় অর্থাৎ 1973 সালে হিন্দু মিশনের সহায়তায় এই হিন্দু রেভলিউশনারি কাউন্সিল গঠিত হয়েছিল, যারা হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমি বা হিন্দু প্রজাতন্ত্র বঙ্গভূমি এই দেশটি গঠন করে তার প্রবাসী সরকার কলকাতা থেকে চালিয়েছিল। আর আমি এই প্রসঙ্গেতে খালি দুটো প্রশ্নে আসবো, সেটা হচ্ছে যে এই প্রথম প্রশ্নটা এটাতেই আসবো, সেটা হ্যাঁ। হচ্ছে আগামী দিনে এই যে বঙ্গভূমি তৈরি করার ব্যাপারে আপনাদের পরবর্তী পদক্ষেপগুলো কি হতে চলেছে? আমাদের অনেকগুলো কর্মসূচি আছে, একদম যেগুলো আশু কর্মসূচি, এমার্জেন্সি যেগুলো স্টেপ, সেগুলো আপনাকে বলছি। প্রথম স্টেপ হচ্ছে, আমরা শুধুমাত্র আমাদের প্রাইম মিনিস্টার পিএমও অফিসে নয়, ভারতের সমস্ত এজেন্সি যেগুলো আছে, ইভেন যেগুলো নিউজ এজেন্সিও আছে, যেমন আপনার ইউএনআই, পিটিআই এবং বিবিসি ইন্ডিয়া, বিবিসি বাংলা, বিবিসি অন্যান্য রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে, তাদেরকে আমরা রিপোর্ট করেছি, তাদেরকে আমরা আবেদন করেছি, এবং ইউনাইটেড নেশনের কাছে আবেদন করেছি যে এই মুহূর্তে বাংলাদেশে যেটুকু সংখ্যালঘু তারা জীবিত আছে, যদি আর বেশি দেরি করা হয় তাহলে বাংলাদেশ যে একটা সাংঘাতিক গৃহযুদ্ধের মধ্যে এগোতে চলেছে, এদেরকে বাঁচানো কোনোভাবে সম্ভব নয়। তাই তাদের বাঁচাতে, এবং আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যারা বর্তমান যে বাসিন্দা 10 কোটি প্লাস মানুষ, তার একটা বৃহৎ সংখ্যক অংশ কিন্তু সেই বাংলাদেশের উদ্বাস্তু, তারাও কিন্তু এই স্বাধীন বঙ্গভূমির নাগরিক। সুতরাং আমাদের দাবি, যদি ভারত সরকার এবং ইউনাইটেড নেশন যৌথভাবে বাংলাদেশে সেনা অভিযানের মাধ্যমে এই হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমিকে গঠিত দেশটাকে স্বীকৃতি দিতে পারেন, তবে সেখানকার নাগরিকরা একই সঙ্গে ভারত এবং সেই হিন্দু রিপাবলিক বঙ্গভূমির উভয় দেশের নাগরিকই হবে। অর্থাৎ যে কোনো মাইনরিটি, বাংলাদেশের মধ্যে যারা মাইনরিটি, তারা সেই দেশের স্বাভাবিক বাসিন্দা, তারা খ্রিস্টান হতে পারেন, বৌদ্ধ হতে পারেন, শিখ হতে পারেন, জৈন হতে পারেন, তারা এথিস্ট হতে পারেন। অর্থাৎ সেখানে আমরা একটি অমুসলিম সরকার গঠন করতে চলেছি, অমুসলিম দেশ হিসাবে। তাহলে এখন যদি ধরুন, এখন তো বর্ডার অফিসিয়ালি সিল নয়, কিন্তু সিল হয়ে আছে, হ্যাঁ, এই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা ওখান থেকে ধরুন চলে আসতে থাকবে, প্রাণ বাঁচাবার জন্য এখানে চলে আসবে, তাহলে এদের কি কন্ডিশনালি এখানে শরণার্থী হিসেবে আপনারা কি সরকারের কাছে? আমরা শরণার্থী বলবো না, আমরা বলবো যে পুনর্বাসন, নিজ ভূমি কেন পরবাসী হতে যাবে? হ্যাঁ, না, পুনর্বাসন যে কথাটা বলছেন, সে যতক্ষণ ভারতবর্ষে এসে শরণ না নিচ্ছে ততক্ষণ শরণার্থী বলে ভারতবর্ষের আইনে কিছু নেই। সেই জায়গায় দাঁড়িয়ে পুনর্বাসনের যে ব্যাপারটা আপনি বলছেন, সেখানে দাঁড়িয়ে আপনাকে আমার কাছে একটা প্রশ্ন, যে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় শাসক দল বলে দিয়েছেন ওখান থেকে যারা আসছেন তাদের বলে দিচ্ছেন বেআইনি অবৈধভাবে যারা আসছেন তারা হচ্ছে ঘুষপেটিয়া বা উইপোকা।
তাহলে আজকেও কি যারা এই পরিস্থিতি আসবেন তারাও কি না। বঞ্চিত হবেন ঘুষপেটিয়া না, না, না। হিসেবে? আমাদের ওই জন্যই বলছিলাম যে আমাদের দ্বিতীয় যে পদক্ষেপ সেটা বলে রাখছি, হ্যাঁ। আমাদের ঘোষিত নীতি সারা বিশ্বের কাছে যে বিশ্বের যে কোনো দেশে যে কোনো প্রান্তে যে কোনো হিন্দুর, সনাতনী হিন্দুর হুম তার নিজস্ব দেশ হচ্ছে হিন্দু রিপাবলিক বঙ্গভূমি। অর্থাৎ সে যদি আমেরিকাতেও কেউ যদি নিজেকে হিন্দু বলে স্বীকার করেন, হুম তিনি এই হিন্দু রিপাবলিক বঙ্গভূমির স্বাধীন নাগরিক। যেভাবে পৃথিবীর যে কোনো ইহুদি তার নিজস্ব দেশ হচ্ছে ইসরায়েল, ইসরায়েল দেশের স্বাভাবিক নাগরিক, সেরকম পৃথিবীর যে কোনো প্রান্তের হিন্দুরই তার নিজস্ব দেশ হচ্ছে হিন্দু রিপাবলিক অফ বঙ্গভূমি। এখানে হিন্দু বলতে কিন্তু তথাকথিত এই শাক্ত বৈষ্ণব বা শৈবদের আমরা বলছি না। এই হিন্দুত্বের শিকার হচ্ছে আমাদের সাভারকারজি আমাদের যে বীর বিনয় দামোদর সাভারকারজি হিন্দুত্বের সংজ্ঞা দিয়েছিলেন। হ্যাঁ অর্থাৎ এই পবিত্র ভূমিকে যে তার মাতৃভূমি, পিতৃভূমি এবং হোলি ভূমি, পবিত্র ভূমি বলে গ্রহণ করবে, হ্যাঁ সেই হচ্ছে হিন্দু। অর্থাৎ আমি জন্মালাম এখানে, হুম কিন্তু আমার পিতৃভূমি, আমার পিতা মাতাও এখানকার জন্ম, কিন্তু আমি আমার পবিত্র ভূমি মানছি জেরুজালেম, হুম। অথবা আমার পবিত্র ভূমি ভাবছি মক্কা, তাহলে হিন্দু রিপাবলিকে তার কোনো স্থান নেই। এটা আমাদের ঘোষিত। আচ্ছা, আপনার এই কথার মধ্যে আমার দুটো কথা উঠে আসছে। একটা হচ্ছে দীনদয়াল উপাধ্যায়, হ্যাঁ, তার ইন্টিগ্রাল হিউম্যানিজমের তত্ত্বে সবাই বলেছেন যে হ্যাঁ। এখানেতে আমাকে হিন্দু মুসলিম সব জায়গার মধ্যে একটা ইউনিটি বজায় রাখতে হবে, না হলে হিন্দুত্ববাদী সংস্কারকে আমরা নিয়ে যেতে পারবো না। আবার উল্টো দিকে যদি আমরা দেখি, তাহলে আমরা আবার দেখছি MS গোয়ালকার তার বাঞ্চ অফ থটস 1966 এ লেখা যে বইটি, তাতে বলছেন যে মুসলিম সম্প্রদায় এক বিপজ্জনক ষড়যন্ত্র, অস্ত্র সংগ্রহ করে তারা সশস্ত্র সংগ্রামের একটা প্রস্তুতি নিচ্ছে। তাহলে দীনদয়াল উপাধ্যায় এবং পরবর্তীকালেতে আপনার MS গোয়ালকারের এই দুজনের দুটো কথার মধ্যে কি একটা অসামঞ্জস্য থেকে যাচ্ছে না? অবশ্যই অসামঞ্জস্য থাকছে। প্রথম কথা হচ্ছে, আপনি যাদের নাম বলছেন পরিস্থিতি অনুযায়ী তাদের এই সমস্ত বক্তব্যগুলো এসছে। আমি যদি শুধুমাত্র বক্তব্যটা তুলে ধরি তাহলে আমরা বুঝতে পারবো না যতক্ষণ না আমরা পটভূমিটা বলবো। হুম প্রথম কথা হলো যে আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় হুম তিনি যখন তিনি যখন জেনারেল সেক্রেটারি ছিলেন, সেই অবস্থায় তিনি কথাটা বলেছিলেন। হুম তার কারণ তখন জনসংঘের যে শক্তিবৃদ্ধি, প্রথম কথা মনে রাখতে হবে, জনসংঘের জন্ম হয়েছিল কিন্তু অখিল ভারত হিন্দু মহাসভার যে একটা গান্ধী বধের যে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল হিন্দু মহাসভার সদস্যদের বিরুদ্ধে, সেই পরিস্থিতি থেকে মোকাবিলা করার জন্য, তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু তিনি তো বলেছিলেন যে অখিল ভারতীয় হিন্দু মহাসভার এখন আর প্রয়োজন নেই। হ্যাঁ, তার কারণ সেই সময় গান্ধী বধকে কেন্দ্র করে যেভাবে হিন্দু মহাসভা জনমানসে একটা কালিমা লিপ্ত করার চেষ্টা করা হয়েছিল, তথাকথিত কংগ্রেসি সরকারকে দ্বারা, নেহরু সরকার যেভাবে করেছিলেন, তাতে হিন্দু মহাসভার তকমায় কোন সদস্যের অস্তিত্ব পর্যন্ত বিপন্ন হয়ে গেছিল। তারা বেঁচে থাকার অধিকার পর্যন্ত মানুষ কেড়ে নিচ্ছিল, তাদেরকে পিটিয়ে খুন করা হচ্ছিল। এই অবস্থায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছে আর অন্য কোনো উপায় ছিল না, তাই জনসংঘে প্রতিষ্ঠা করতে তিনি বাধ্য হয়েছিলেন। এখানে মহারাজজি আরেকটা কথা আছে, হ্যাঁ। শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু একজনকে মনোনীত করেছিলেন তার এই সংগঠনের দায়িত্বের জন্য। RSS কিন্তু তার সেই কথাটা প্রথমে মেনে নিলেও 15 দিনের মধ্যে কিন্তু একদম 180 ডিগ্রি ঘুরে গিয়ে শ্যামাপ্রসাদের নির্বাচিত লোককে দায়িত্ব দেয়নি। শ্যামাপ্রসাদ কিন্তু সেইটাতে প্রচন্ড অসন্তুষ্ট হয়েছিলেন এবং হিন্দু মহাসভা ত্যাগ করেছিলেন। ইন্টারনাল মান অভিমান অনেকই থাকে। আপনারা খুব বিখ্যাত এরকম একটা দলবাজি, অর্থাৎ কোন একটা সংগঠনের মধ্যে দলবাজির ঘটনা একেবারে পৃথিবীর প্রাচীন ইতিহাস থেকেই একদম আমরা শিক্ষা পাই। যেমন আমরা বলতে পারি যে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস এখানে নেতাজি সভাপতি হিসাবে নিযুক্ত হওয়ার পরেও সীতারামন ভট্টাচার্য দিয়েছিলেন আর কি, ভট্টরামাইয়া, তখন বললো যে গান্ধী বললেন ওর পরাজয় মানে আমার পরাজয়, সে বিরাট বিতর্ক আছে। তো আমরা এই সমস্ত বিদগ্ধ মানুষদের বিতর্কের মধ্যে আমি যেতে চাইছি না। আমি নিজে, অর্থাৎ হিন্দু রিপাবলিক বঙ্গভূমির যে গ্রাউন্ড, সে গ্রাউন্ডের পেছনে সাভারকারের যে প্রথম কথা হচ্ছে হিন্দু মিশন এবং হিন্দু মিশনের যে পলিটিক্যাল পার্টি, হিন্দু মিশনের যে পলিটিক্যাল পার্ট 1752 সালে হিন্দু মিশন ফর্ম হয় এবং 1868 ফর্ম হয়েছে হিন্দু মহাসভা। ঠিক আছে, তো হিন্দু মহাসভা ব্রেন চাইল্ড হচ্ছে হিন্দু মিশনের, তার সন্তান, তার পলিটিক্যাল উইংস, এবং সেইখানে আমাদের
সাভারকার ছিলেন। সাভারকারজি পরবর্তী সময় আসেন হিন্দু মেলার মাধ্যমে এবং অন্যান্য সংগঠনের মাধ্যমে। এবং সবচেয়ে অবাক কথা যেটা এখনো পর্যন্ত অনেক মানুষের কাছে জানা নেই, যে ব্যাপারটার কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে এই বাংলায় বাঙালিদের হাত ধরেই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো প্রথম কথা, আরএসএস এর জন্ম কিন্তু, রাষ্ট্রীয় স্বয়ংসেবক জন্ম কিন্তু কলকাতাতে, তার পটভূমি। কারণ আমাদের আমাদের ডক্টর বালকৃষ্ণ শিবরাম মুঞ্জে, যিনি তৎকালীন হিন্দু মহাসভার রাষ্ট্রীয় অধ্যক্ষ ছিলেন, হুম এবং আমাদের ডক্টর ইয়ের আহ, 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 আমাদের যে আরএসএস এর যিনি প্রতিষ্ঠাতা যাকে মনে করা হয়, হুম হেড গোয়াকারজি, হুম ডক্টর হেড গোয়াকার ছিলেন হিন্দু মহাসভার জেনারেল সেক্রেটারি 1925 পর্যন্ত। একদম একদম 1926 সালে তিনি প্রথম 1925 সালে কলকাতাতে পরিকল্পনা করা হয় ডক্টর শিবরাম মুঞ্জে, তার যে পালিত পিতা ডক্টর হেড গোয়াকারের, তিনি তাকে পরামর্শ দেন যে একটি এরকম সংস্থা তৈরি করতে হবে। হুম যে কারণে সাভারকারের ডক্টর আমাদের বীর বিনায়ক দামোদর সাভারকারের যে বড় ভাই গণেশ দামোদর সাভারকার, তার লেখা গানটি যেটি হিন্দু মহাসভার প্রার্থনা সঙ্গীত ছিল, সেটা আরএসএস এ গ্রহণ করা হয়। নমস্তে সদা বৎসলে মাতৃভূমি তথা হিন্দু সদা বর্ধিত হাম। এটা কার লেখা? গণেশ দামোদর সাভারকারের লেখা, হুম হিন্দু মহাসভার জাতীয় সঙ্গীত। হুম তাই আরএসএস ও কিন্তু হিন্দু মহাসভার ব্রেন চাইল্ড, হুম এটাকে অস্বীকার করার জায়গা নেই। হুম কিন্তু পরবর্তী সময় আমাদের এরকম অনেক রকম আমরা একসঙ্গে চলতে গেলে আমরা সবসময় বলি একটা যৌথ পরিবারে ভাইয়ে ভাইয়েও ঠাই ঠাই হয়, হুম কিন্তু তা বলে কি তারা পরস্পর রক্তের সম্পর্ককে অস্বীকার করা যায়? হুম ঠিক সেরকম ভাবে একই সূত্রে গাথা কিন্তু হিন্দু মিশন, হিন্দু মহাসভা, ভারতীয় জনসংঘ এবং হচ্ছে আপনার আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, একটা মালারই বিভিন্ন রকম ফুল, এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমি অন্তত ডিভিশন করতে চাই না। তাই আমার মনে হয় সমস্ত হিন্দু সংগঠনগুলো আজকে একতাবদ্ধভাবে সমস্ত বিতর্ক ভুলে কোন মহাপুরুষ কখন কিভাবে কোন প্রয়োজনে কি কথা বলেছেন সেই পটভূমিতে না গিয়ে যদি আমরা বিচার করতে যাই, সেটা আমাদের একটা মস্ত বড় ভুল হবে। তাই সেই সমস্ত বিচার না করে এখন আমাদের আসল প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু আমার ভাই বোন আছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, নতুন রাষ্ট্র, যে আমাদের নতুন রাষ্ট্র পুরনো রাষ্ট্র, তাকে নতুন ভাবে স্বীকৃতি আমাদেরকে আদায় করার জন্য সর্বোত্তভাবে চেষ্টা করা। এটার জন্যই আমি আমার কাজ করে আপনি যাচ্ছি। যেটা বললেন যে সময়ের প্রেক্ষিতে বক্তব্য পাল্টাতে পারে, একদম। অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্প ক্ষমতায় আসার পরেতে কিন্তু হাসিনা আবার ফিরতে পারেন বাংলাদেশে, আওয়ামী লীগের নেতৃত্বে আবার সরকার ওখানে তৈরি হতে পারে। হুম, তাহলে আওয়ামী লীগের সরকার যদি আবার ওখানে নেতৃত্বে যদি তৈরি হতে পারে এবং ভারত সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে, হুম। সেক্ষেত্রে এরমই যদি ঘটনা ঘটে, তাহলে কি এই বঙ্গভূমির ব্যাপারটা অস্তিত্ব প্রয়োজনীয়তা থাকবে। হ্যাঁ, প্রয়োজনীয়তা থাকবে। তার পেছনে একটা বিরাট বড় যুক্তি আছে, যেটা ভারতের সপক্ষে যুক্তি। আমি প্রথম একজন ভারতীয়, কিন্তু আমার পূর্বপুরুষ কিন্তু হিন্দু বঙ্গভূমি রিপ্রেজেন্ট করতেন, আমি তারা রিপ্রেজেন্ট করছি। আমি সরকার, প্রবাসী সরকার আমি চালাচ্ছি, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে, বাই বর্ন আমার কলকাতাতে জন্ম, আমি একজন ভারতীয়। তো ভারতের সপক্ষে আমি সবার প্রথম কথা বলবো। সেক্ষেত্রে প্রথম যুক্তি হচ্ছে যে যখন জঙ্গলে আগুন লাগে, সিজ ফায়ার জন্য কি করা হয়, জঙ্গলে যে অংশে আগুন লেগেছে আর যে অংশে আগুন লাগেনি, সেই যে অংশে আগুন লাগেনি তার একটা বিস্তীর্ণ অংশ ইচ্ছা করে পুড়িয়ে দেওয়া হয়, যাতে আগুন আর পোড়ানোর মতো কোনো কিছু না পায়, করা হয়। ঠিক সেরকম ভাবে আজকে বাংলাদেশের আগুন যাতে ভারতের পর্যন্ত, এই কমিউনাল আগুন যাতে না পৌঁছায়, সেটার জন্য ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা বাফার স্টেট থাকার, একটা সেফ জোন থাকার, একটা সিজ ফায়ার অংশ থাকার দরকার আছে। সেই কারণে ভারত আর বাংলাদেশের মাঝখানে একটি স্বাধীন হিন্দু রাষ্ট্রের প্রয়োজন আছে। যদি প্রথম আগুনের আজ আসে, তাহলে সেই হিন্দু রিপাবলিক বা বঙ্গভূমির উপর আসবে, তারপরে ভারতের উপর আসবে। ভারত সময় পাবে রিটেলিয়েট করার, তার প্রতিরোধ করার। তার জন্য আজকে হিন্দু রিপাবলিক বঙ্গভূমির প্রয়োজন আছে। নেতাজির আজাদ হিন্দ সরকারকে কিন্তু একটা স্বীকৃত দেওয়া হয়েছিল। তার আগে হবিবুল্লাহজির যে সরকার তৈরি হয়েছিল রাশিয়ার, তখনও একটা স্বীকৃতি ছিল। সরকার বার্মা থেকে চালানো হয়েছিল, জাপান থেকে চালানো হয়েছিল, তখন একটা স্বীকৃতি ছিল। ঠিকই। তার আগেও ছিল কাবুলে প্রথম প্রবাসী সরকার গঠন করে, বলছি আমি মহেন্দ্র প্রতাপের কথা বলছি। কাবুলে স্বাধীন সরকার গঠন করে, তখনও ছিল। কিন্তু এখন আপনি যেটা বলছেন যে আপনাদের যে সরকারটা তৈরি হচ্ছে, এটা যতক্ষণ পর্যন্ত কোন সরকার, অন্যান্য দেশের সরকার কি স্বীকৃতি এখনো পর্যন্ত দিয়েছে? প্রথম কথা, আমরা 17টা দেশে 2003 সালের আগেই আমরা অ্যাপ্লাই করেছিলাম।
অ্যাপ্লাই কিন্তু তখন কিন্তু তখন যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতিতে প্রথম কথা হচ্ছে যে দেশ থেকে আওয়াজটা উঠছে, সেই দেশের সরকার যদি সাপোর্ট না দেয়, হুম। তখন আমাদের বৈদেশিক নীতিও আমি বলছি 2003 সালে আমি বলতে বাধ্য হচ্ছি, বৈদেশিক নীতি অত্যন্ত দুর্বল ছিল ভারতের সে সময়। হুম। আমরা কাঁচুমাচু হয়ে থাকতাম হুম। আমরা ইউনাইটেড নেশনে। আজকে যে বুক ফুলিয়ে, ধরুন আমি কারোর প্রশংসা করছি না, কিন্তু এটা ঠিকই যে আজকে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী তিনি 56 ইঞ্চি বুক ফুলিয়ে যে ইউনাইটেড নেশনে ঘোরাফেরা করে, প্রত্যেকটি ভারতীয় বুক কিন্তু 56 ইঞ্চি চওড়া হয়। এই পরিস্থিতি আজকে আছে বলে এই দাবিটা আরো বেশি সোচ্চার। কিন্তু মহারাজজি একটা অপরাধ আমার নেবেন না, নিশ্চয়ই আপনি যেটা বলছেন যে 56 ইঞ্চি বুকের ছাতি নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন, ঠিক কথাই, উনি ঘুরে বেড়াচ্ছেন এবং অনেক জায়গায় কিন্তু তিনি একটা মানে সূত্র তৈরি করছেন, সম্পর্কের একটা সূত্র তৈরি করছেন। এইভাবে উদ্যোগী হতে এর আগে দেখা যায়নি, এটা সত্যি কথা। কিন্তু কিন্তু আজকে যে দেশগুলোর সঙ্গে সম্পর্কগুলো তৈরি হচ্ছে, তারা কি এই মোদিজির ব্যক্তিত্ব, মোদিজির নীতি, মোদিজির কথার মধ্যে বিশ্বস্ত হয়ে করছেন, না ভারত একটা মানে একটা মৃগয়া প্রমিনেন্ট, একদম প্রমিনেন্ট বিজনেস সেন্টার, এইটাকে ক্যাশ করার জন্য তারা একটু মোদিজিকে একটু তোলা তুলছেন? প্রথম কথা হচ্ছে রাজনীতিতে নোবডি ইজ পার্মানেন্ট ফ্রেন্ড অর ফো, কেউ পার্মানেন্ট বন্ধু বা শত্রু নয়। এই ট্রাম্পকে বলে এসেছিলেন মোদিজি যে আপকি সরকার ট্রাম্প কি সরকার, আপকি বার ট্রাম্প কি সরকার। তিনি কিন্তু করোনার সময় সেই আপনার সেই ওষুধ না পাঠানোর জন্য, ইনফ্লুয়েঞ্জার ওষুধ না পাঠানোর জন্য কিন্তু বিরাট ধমক দিয়েছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনার? তো স্বার্থের, এই পৃথিবীটা স্বার্থের সম্পর্ক। একদম। তো যখনই কেউ স্বার্থে আমার আঘাত আনবে, আমি ফোঁস করে উঠবো। আবার যখন গলায় জড়িয়ে ধরবে, আমার এটা সাধারণ মানুষের একটা প্রবৃত্তি, যে আপনার উপকার করবে, যদি কিছু দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে আমরা সহজে মেনে নিই, সহজভাবে নিই। কিন্তু যদি খুব ভালো মানুষও যদি দেখা যায় যে আমার দ্বারা তার কোনোভাবে ক্ষতি হচ্ছে, আমি তার দুর্নাম করতে ছাড়ি না। তো এটা রাষ্ট্রের ক্ষেত্রে সত্যি জানেন, রাষ্ট্র তো কোনো এরকম নয় যে ভগবান স্বয়ং ঈশ্বর নেমে এসে মানুষের অবতারে রাষ্ট্র চালাচ্ছেন, সাধারণ মানুষই চালায়। হ্যাঁ, তাদের মধ্যে শুভগুণ থাকে, বদগুণ থাকে, অনেক কিছু থাকে। মোদ্দা কথা হলো দেশের স্বার্থে যা যা করার দরকার আছে একটা দেশকে তাই করতে হবে। দরকার পড়লে যিনি বন্ধু, সে যদি বন্ধুত্বপূর্ণ আচরণ, তার বন্ধুত্বের জন্য যদি আমার ক্ষতি হয়, অর্থাৎ একটা কথা আছে, বোকা বন্ধুর থেকে চালাক শত্রুর সঙ্গে পথ চলা ভালো। একদমই সেরকমও যদি নীতি দরকার হয় আমাদের নিতে হবে, বোকা বন্ধুকে ছেড়ে দিতে হবে, চালাক শত্রুকে কাছে গলায় জড়াতে হবে, যেটা আমরা ব্রিক্স সামিটে আমরা দেখলাম। আমি ইন্টারন্যাশনাল পলিটিক্সে যেতে চাইছি না। আপনি কিন্তু খুব মানে উদার এবং মানে নিঃস্বার্থ ভাবে যেটা সত্যি, সাদাকে সাদা কালোকে কালো বলছেন, এটা আমার তো খুব ভালো লাগলো। কারণ আমি একজন সন্ন্যাসী, আমার সত্যি কথা বলাটাই আমার। আপনার কথা বলে ভালো লাগলো, যার জন্য এখন এই যে বিশ্বগুরু শব্দটা যে ব্যবহার করতে দেখা যাচ্ছে রাজ্যের কেন্দ্রের শাসক দলের পক্ষ থেকে, তাহলে এটাও আপনি কি বলবেন যে এটা তাহলে পরে একটা কিন্তু থেকে যায়? না, দেখুন, ভারতের যে বৈশিষ্ট্য সেটা বিশ্বগুরুরই বৈশিষ্ট্য। ভারতবর্ষে সবসময় শিষ্যর থেকে গুরুর মূল্য বেশি হয়েছে, শিষ্য অলঙ্কৃত হয়েছে। একজন বিবেকানন্দের জন্য রামকৃষ্ণকে সারা বিশ্ব চিনেছে, একজন চন্দ্রগুপ্তের জন্য চাণক্যকে লোকে মানুষ চিনেছে, চন্দ্রগুপ্তকে মনে রেখেছে, কিন্তু তার থেকে বেশি সম্মান প্রাপ্ত হয়েছে কৌটিল্য চাণক্য। অর্জুন শ্রেষ্ঠ ধনুর্বিদ হিসাবে সারা পৃথিবীতে স্বীকৃত, কিন্তু দ্রোণাচার্য ছিলেন বলেই অর্জুন, দ্রোণাচার্যের সম্মান কিন্তু তার থেকেও বেশি। তাই বিশ্ব নেতা হওয়ার থেকে, বিশ্বের রাজা হওয়ার থেকে রাজগুরু হওয়া, বিশ্বগুরু হওয়া অনেক বেশি সম্মানের। এই প্রতিভা, এই ইন্টেলেক্ট ভারতীয়দের মনে আছে, তাই তারা বিশ্বগুরু হওয়ার সত্যিকারের যোগ্যতা অর্জন করেছে। এই বুদ্ধি অন্যদের মাথায় নেই। তাহলে আমি একদম শেষ পর্যায়ে চলে আসি, হাতে সময় খুব কম। তাহলে ওই বিশ্বগুরু আমাদের ভারতের প্রধানমন্ত্রী মোদিজি, তার কাছে আপনারা যে, আমি কোনো ব্যক্তিকে বিশ্বগুরু বলতে রাজি নই, আমি দেশকে। ব্যক্তি আসে, ব্যক্তি চলে যান, পরবর্তী সময় ইতিহাসে তার সুকীর্তি, তার কুকীর্তি সব প্রচারিত হয়, ঠিক আছে। ইতিহাস হিসেবে আমরা যেটা জানি, সেই ইতিহাস অনেক সময় বানোয়াটির ইতিহাস হয়। কিন্তু মূল বিষয় হচ্ছে যে গুরু কিন্তু কোনো ব্যক্তি হন না, গুরু হয় আইডিওলজি, গুরু হয় তার কথা। যেমন শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে আমার চরণ ধরিস না, আমার আচরণ ধর। গুরুর আচরণই গুরু, গুরু কোনো ব্যক্তি নন, গুরু হচ্ছে সত্তা। ব্যক্তি আর ব্যক্তি সত্তা আলাদা। একটি ব্যক্তি, তিনি যেমন আপনি বললেন চিন্ময় কৃষ্ণ প্রভু, তার ব্যক্তিগত জীবন আমি জানি না, তিনি কোনো কলঙ্কিত কোনো বিষয়ের সঙ্গে জড়িত হয়েছেন কিনা, কিন্তু যখন আমি তাকে তার মুভমেন্ট গুলো দেখছি, তার আদর্শটাকে দেখছি,
আমি কিন্তু সেই আদর্শটাকে সম্মান করছি। আমি ব্যক্তি চিন্ময় কৃষ্ণ প্রভুকে আমি কিন্তু চিনি না। আমি চিনি সেই চিন্ময় কৃষ্ণ প্রভুকে যিনি বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য নিজের জীবন বিপন্ন করতেও রাজি আছে। আমি তাকে সম্মান করছি। আজকের অনুষ্ঠানটা শেষ করার আগে ছোট্টভাবে খালি এসে কনক্লুশনে আসতে চাইছি যে সেটা আজকে আপনাদের যেটা বঙ্গভূমি, বঙ্গসেনার নেতৃত্বে যে বঙ্গভূমি প্রতিষ্ঠার কথা বলছেন, বাংলাদেশের 5-6টি জেলা নিয়ে একটা আলাদা হিন্দু রাষ্ট্র গঠনের জায়গাটা। না, জেলা কিন্তু আমাদের আছে 34টা জেলা, কিন্তু বিভাগ আছে 4টি বিভাগের অংশ। এই বিভাগটা, প্রথম বিভাগ হচ্ছে আমাদের ঢাকা বিভাগের আমাদের পদ্মার এপারের অংশ, 4টি জেলা আছে। এছাড়া আমাদের ইয়ে আছে, আমাদের খুলনা আছে, খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, আর হচ্ছে আমাদের নোয়াখালী বিভাগ, এবং ঢাকা বিভাগের মাত্র 4টি জেলা। এই ভাগগুলো যে আপনারা করেছেন, বেছে নিয়েছেন, যেটা চুজ করেছেন, যেটা এটা কি ক্যালকুলেশনে চুজ করেছেন? হিন্দু সংখ্যা আজকের ক্যালকুলেশন নয়, আজকের তারিখে দাঁড়িয়ে এরকম করে সংখ্যা সম্ভব নয় যে কোথায় হিন্দু বেশি, কোথায় মুসলিম বেশি, বা কোথায় বৌদ্ধ বেশি, এরকম বেশি সম্ভব নয়। এটা কিন্তু 73 সালের জনবিন্যাস অনুযায়ী করা হয়েছিল, যে যে জায়গায় সংখ্যালঘুদের আধিপত্য ছিল সেই অংশটা সেই হিসাবে করা হয়েছে। এখন তো অবস্থা অনেক পাল্টে গেছে। হোক যেরকম ভাবে আপনি যেমন ধরুন পাকিস্তান ভাগ হওয়ার পরে জনবন্টন হয়েছিল, সেরকম ভাবে যদি হিন্দু রিপাবলিক বঙ্গভূমি হয়, তাহলে আমি বাংলাদেশের অন্যান্য অংশে যে সমস্ত হিন্দুরা থাকবে তারা এমনিতেও থাকতে পারবে না, দুদিন বাদে তাদের নিজ ভূমি পরবাসী হতে হবে। তাদেরকে আমি ওয়েলকাম করছি, তারা যাতে বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশের মধ্যে বর্তমান যে বাংলাদেশ আছে সেখানে হিন্দু রিপাবলিক বঙ্গভূমি যে রাষ্ট্র তাদের দেশ, সেই দেশে তাদেরকে ওয়েলকাম, তারা সেখানে চলে আসুক। এবং এখান থেকে যারা মনে করবে যে হ্যাঁ সনাতন হিন্দুত্বের আদর্শের সঙ্গে মানানসই, কারণ হিন্দু কোনো তথাকথিত হিন্দু কোনো মজহব নয়, হিন্দু কোনো রিলিজিয়ান নয়, হিন্দু একটা জীবন আদর্শ, একটা ধর্ম এবং জীবন আদর্শ এক, কিন্তু মজহব বা রিলিজিয়ান আলাদা। মজহব রিলিজিয়ানের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। পার্থক্যটা বুঝলে বোঝা যাবে হিন্দুত্ব আসলে কি। আপনারা যে সিদ্ধান্ত নিয়ে চলেছেন, যে সেটা হচ্ছে যে বঙ্গভূমি প্রতিষ্ঠার ব্যাপারে, সেখানে ভারতের কেন্দ্রীয় সরকার যদি আপনাদের এটা সমর্থন করে দিয়ে, আপনাদের সামরিক সাহায্য বা অন্যরকম সাহায্য দিয়ে সেটাকে যদি ফুলফিল করেন, সেটা একরকম হবে। আবার এমনও তো হতে পারে যে বিশ্বে যা অবস্থা এখন চলছে, এখন 2-3টে অক্ষশক্তির একটা লড়াই চলছে, সেখানে দাঁড়িয়ে যদি প্রধানমন্ত্রী সেরকম কোনো রিস্ক না নেন, এবং আপনাদের জন্য যদি সেটা তার কাছ থেকে আশাহত হতে হয়, তাহলে আপনারা কি করবেন? আপনি প্ল্যানের এতক্ষণ আলোচনা হলো, প্ল্যান বি সম্পর্কে আপনি জানতে চাইছেন। সবটা জানাতে পারছি না, আমাদের প্ল্যান এ বি সি ডি অনেকগুলো প্ল্যান আছে আমাদের। তারপরে প্ল্যান বি হচ্ছে, যদি এইরকম যদি হয় যে দেখা গেল যে হাসিনা সরকার আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো, আপনার পুরনো প্রশ্নে ফিরে যাচ্ছি, তাহলে কি করণীয় কর্তব্য? আমাদের হিন্দু রিপাবলিক বঙ্গভূমির যে বাংলাদেশের পার্সপেক্টিভে যে দেশ ভাগের খাড়া গিলেটিন, সেটা সবসময় যে সরকার বাংলাদেশে আসবে তার মাথার উপর ঝুলবে। সংখ্যালঘু যখনই অত্যাচারিত হবে সেই খাড়া নেমে আসবে, সংখ্যালঘু অত্যাচারিত না হলে হয়তো সেই খাড়া শূন্যেই ঝুলে থাকবে। আমি বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পেরেছি, পুরো বুঝতে পেরেছি। একদম। আচ্ছা, এই চাপটা তো আমরা রাখবোই। আচ্ছা, এবার শেষ করছি, যেটা বলে সেটা হচ্ছে যে ভারতবর্ষের যে মূল মিডিয়া, এই মূল মিডিয়া কিন্তু আপনাদের এই বক্তব্যটা কিন্তু তারা কোনো প্রচারের মধ্যে আনছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ইদানিং একটা শব্দ তারা ব্যবহার করছে যে সনাতন হিন্দু ধর্ম আক্রান্ত বলে। হ্যাঁ, কিন্তু যতটুকু ইতিহাস ঘেটে ফেটে আমরা দেখছি যে হিন্দু ধর্মকে সনাতন বলা যায় না, কারণ তার আগে বৈদিক ধর্ম, তার আগে কিছু লৌকিক ধর্ম এগুলো ছিল, সেগুলোই সনাতন হয়। সে ধর্ম মাত্রই সনাতন, হিন্দু একটি জীবন চর্চা, ওটা কোনো ধর্ম হিসেবে এখনো, ধর্ম বলতে রিলিজিয়ান কিন্তু আলাদা, ধর্ম আলাদা। একদম। সনাতন মানে যা ধর্ম, সনাতন মানে সূর্য, এই যে আমরা পৃথিবী ঘুরে চলেছে সূর্যের চারদিকে, এটা হচ্ছে তাহলে সনাতন ছিল, এখন থাকবে, ভবিষ্যতে থাকবে। তাহলে একসঙ্গে জুড়ে দিয়ে যে কথা সনাতন হিন্দু ধর্ম, এই ইউনিভার্সাল রুল বলা হচ্ছে, যেগুলো যারা ইউনিভার্সাল রুল মেনে চলে তারা হিন্দু, এই শব্দটা ব্যবহার করছে মিডিয়া। কিন্তু আপনারা যেটা বঙ্গভূমি বা যে ব্যাপারটা নিয়ে করছেন, এটা মূল মিডিয়া এরকম একটা গুরুত্বপূর্ণ আপনাদের একটা সিদ্ধান্তকে তারা কিন্তু এটা কি জেনে বুঝেই এই ব্যাপারটাকে তারা এটাকে অফ করে রেখেছে?
এই মুহূর্তে আমি নিজেও একটা সময়, যেহেতু আমি মিডিয়ার একটি অংশ ছিলাম, তাই জন্যই তো আমি মিডিয়াকে ঠিক ওইভাবে দেখতে রাজি নই। মিডিয়ার অনেক রকম বাধ্যবাধকতা থাকে। হ্যাঁ একটা মিডিয়া হাউসকে চলতে গেলে যে কোটি কোটি টাকা ব্যয় করতে হয়, হ্যাঁ সেটা তোলারও একটা মার্কেটিং এর ব্যবস্থা করতে হয়। হ্যাঁ তো এই চাওয়া পাওয়ার মাধ্যমেই একটা মিডিয়ার অস্তিত্ব থাকে। হুম তো সেই সব সূক্ষ্ম হিসাব করে মিডিয়া যদি মনে করে আমাদের একটা তাদের কম্প্রোমাইজ করতে ডিপ্লোম্যাটিক, হবে। হ্যাঁ, তাদের ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচ। কিন্তু আমার মনে হয় মিডিয়ার সবসময় যেটা দরকার সেটা যে সানসানি কেস, যেটাকে বলা হয় চানাচুর, অর্থাৎ মানুষ যেটা খেতে পছন্দ করবে মিডিয়া সেটাকে কিন্তু বেশ সুন্দর করে পরিবেশন করতে প্রত্যেক মিডিয়াই সিদ্ধ হস্ত, তার উপরই তার সাকসেস নির্ভর করে, এবং তার জন্য টিআরপি রেটের এত কম্পিটিশন চলে। না তো আজকে যদি আপনাদের টিআরপির জায়গায় তুলে নিয়ে আসা যায় ইস্যুটাকে, যদি মিডিয়াগুলোর কাছে আমার অনুরোধ, আমার মিডিয়ার প্রত্যেকটা বন্ধুর কাছে, কারণ আমি তাদের সহকর্মী ছিলাম, সেই অংশে আমি আজও তাদের সহকর্মী বলে, নিজের সহকর্মী বলেই মনে করি। আমার তাদের কাছে অনুরোধ যে এই যে বৃহত্তর ইস্যু, আপনারা যে সনাতন হিন্দুত্বের কথা বা সংখ্যালঘুদের কথা বলছেন, তাদেরকে বাঁচানোর জন্য আমার যে দাবি, সেই দাবিটাকে আমরা শুধু জাতীয় নয় আন্তর্জাতিক মঞ্চে আপনারা এটা উত্থাপন করার ব্যবস্থা করুন। আমার করজোরে তাদের কাছে, আমার বন্ধুদের কাছে, মিডিয়ার বন্ধুদের কাছে আমার আবেদন। সেটা তো হলো, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধতে গেলে তো অনেক রকম গল্প ঘন্টা আছে। তো আমি বাঁধতে রাজি আছি, আমি তো বাঁধার জন্যই করছি। আজকে আমি প্রকাশ্যভাবে এটা এসেছি, এটা যে একটা 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 অন্যদের কাছে অনেকে আমাকে বলছে যে এটা তো আমার অলরেডি আমার উপর আত্মঘাতী, মানে মানে আমার উপর হামলা হয়েছে, আত্মঘাতী বলবো না, আমার উপর এর আগেও একটা হামলা হয়েছে একাধিকবার। হ্যাঁ হ্যাঁ কিন্তু যেহেতু আমি সন্ন্যাসী, অর্থাৎ আমি আমার নিজের নাম পরিচয়, আমি নিজেকে আত্মা বলতে প্রস্তুত। আমার দেহ তো পোশাক বলে আমি মনে করি, হ্যাঁ মানে হ্যাঁ ঠিক আছে। তো সেক্ষেত্রে বাসাংশী জিন্নানি যথা বিহায় নর বিরানী, আমরা বিশ্বাস করি গীতার বাণীতে। হ্যাঁ 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 সুতরাং আমার মনে হয় যে আমি যদি আমার এই হিন্দুদের জন্য, সনাতনীদের জন্য ও সমস্ত সংখ্যালঘু ভাইদের জন্য আমার জীবন উৎসর্গ করতে হয়, আমি রাজি আছি, এবং সেই সাহসেই আজকে সমস্ত জায়গায় আমি বাইট দিচ্ছি, সমস্ত জায়গায় প্রকাশ্যে আমি এই কথাটা বলছি। আমি এই কথাগুলো, এবং অবশ্যই আমি কিন্তু সমস্ত এজেন্সিগুলোর রেডারে চলে এসেছি, আগেও ছিলাম, এখনো আছি। আমি এটা সব জেনে শুনেই কিন্তু বলছি। আচ্ছা, এখানে একটা শেষ করছি আজকের অনুষ্ঠান, আপনাকে একটা সংবাদ দিয়ে, একটা সুসংবাদ দিয়ে, জানি না আপনি এটাকে সুসংবাদ বলবেন কিনা। সেটা হচ্ছে যে আপনাদের বিশ্ব হিন্দু মানে মহাসভার অখিল ভারত হিন্দু অখিল মহাসভা। ভারতীয় হিন্দু মহাসভার যে আরেকটা গোষ্ঠী চন্দ্রচূড় গোস্বামী, তাকে আমি একটু প্রশ্ন করেছিলাম আপনাদের এই দাবির ব্যাপার নিয়ে। তাতে উনি জবাব দিয়েছেন যে এইরকম যদি কোনো রকম যদি দাবি ওঠে বা এরকম ধরনের যদি কোনো কার্য নেওয়া হয়, তাহলে আমাদের পক্ষ থেকে এটা সমর্থন থাকবে। আচ্ছা, প্রথমে বলে রাখি, খুব ভালো কথা, চন্দ্রচূড়কে স্বীকৃতি আমিই দিয়েছিলাম। চন্দ্রচূড়কে হিন্দু মহাসভার সদস্য আমার সিগনেচারে হয়েছে। হ্যাঁ হ্যাঁ জানি তো। হ্যাঁ, এবং তাকে আমি তার মধ্যে কিছু, সব মানুষের সবটাই খারাপ হয় এমন নয়, বেশ কিছু তার মধ্যে ভালো প্রতিভা আছে। তো সেইগুলোকে স্বীকৃতি দিয়ে আমি তাকে কার্যকারী সভাপতির দায়িত্ব দিয়েছিলাম পশ্চিমবঙ্গে। হ্যাঁ কিন্তু কথা হলো, তার দলবিরোধী এবং সনাতন হিন্দুত্ব বিরোধী কিছু কার্যক্রমের জন্য সর্বসম্মতভাবে যতগুলো আমাদের গোষ্ঠী আছে, আমাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু চন্দ্রচূড়ের ব্যাপারে সবাই একমত, সবাই কিন্তু সমস্বরে একযোগে চন্দ্রচূড়কে লিখিতভাবে বহিষ্কার করা হয়েছে। চন্দ্রচূড় গোস্বামীর সঙ্গে হিন্দু মহাসভার কোনো গোষ্ঠীর কোনো সম্পর্ক নেই, সে কোনো গোষ্ঠীর সঙ্গে যুক্ত নয়, সে নিজে মৌখিকভাবে বলছে তার কোনো স্বীকৃতি নেই, কোনো গোষ্ঠী তাকে স্বীকার করে না। না, কিন্তু এই পরিস্থিতির মধ্যে আপনাদের যে ঐক্যবদ্ধ লড়াই করা দরকার, সেক্ষেত্রে চন্দ্রচূড় যদি আপনাদের যে সমর্থনের কথা আমাকে জানিয়েছেন। হ্যাঁ, এটা আমার কাছে ভালো লেগেছে। আমি তো বললাম যে সবকিছু, দেখুন, আমি সন্ন্যাসী, প্রথমেই বলছি, যেটা সাদা সাদা কালো কালো, তাতে আমার ক্ষতি হলে হবে বা আমার যাই হোক হলে হবে, কিন্তু আমি সেটা আমি সত্যি কথাটা বলবো। চন্দ্রচূড় হিন্দু মহাসভার কেউ না, এটা ঠিকই। ভাই ভাই ঝগড়া হয়, যদি আমার এটাকে সমর্থন জানায়, চন্দ্রচূড়কে সাধুবাদ। তাহলে ভাই ভাই তো ঝগড়া হয়, তাহলে ঝগড়া হলে পরে হতেই পারে। হয়। আমি তো আমার সত্য থেকে সরবো না, ভাইয়ের সঙ্গে যাই হোক না কেন। আমার বাবাও যদি মিথ্যার আশ্রয় নেয়, আমি বলবো উনি মিথ্যাবাদী। না, আপনি যখন সমর্থন করছে, তাহলে কি ভাই ভাই আবার? অবশ্যই তার সমর্থনকে আমি গ্রহণ করলাম, হ্যাঁ, কিন্তু তাকে আমি হিন্দু মহাসভার রিপ্রেজেন্টেটিভ বলে আমি স্বীকার করছি না। তাকে আমি একজন হিন্দু হিসাবে, একজন সনাতনী হিন্দুত্বের সমর্থক হিসাবে তার বক্তব্যটাকে সাধুবাদ জানাচ্ছি। আচ্ছা।
আচ্ছা আচ্ছা। তো মহারাজ, আপনাকে ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অনেক হ্যাঁ, আপনাকেও ব্যাপারটা ধন্যবাদ পরিষ্কার হয়ে আমার গেল। এই বক্তব্য মানুষের কাছে তুলে ধরার হ্যাঁ, জন্য। এবং অনেক মানুষের কিন্তু এই ব্যাপার নিয়ে অনেক আগ্রহ ছিল, জানবার ব্যাপার ছিল, সেটাকে আপনি খুব পরিষ্কার আর ভাবে বিষয়টা অনেকগুলো বিষয় আমি পরিষ্কার উত্তর দিতে গেলে এটা একদিনে নয়, হয়তো এটা পরপর 5 দিনের পডকাস্ট করতে হবে 2-3 ঘন্টা, তবে যদি সম্ভব হয়। ঠিক 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 ঠিক। তা আজকের এই আমাদের আলোচনাটা, অবশ্যই, দিগদর্শনের আলোচনাটা আপনার কেমন লাগলো? না অবশ্যই এটা তো অনেক সদর্থক আলোচনার পজিটিভ আমাদের ডিসকাশন হয়েছে এবং আপনার প্রত্যেকটি প্রশ্ন আমার অত্যন্ত ভালো লেগেছে। একটাই জিনিস ভালো লেগেছে, আমি এই কয়েকদিনের মধ্যে এইটা ঘোষিত হওয়ার পরে নতুন করে এই ইস্যুটা আমার বেশ কিছু মিডিয়া আমাকে প্রশ্ন করেছে, বেশ কিছু বড় ইউটিউব চ্যানেলও আমার ইন্টারভিউ নিয়েছে। হুম। কিন্তু এত বুদ্ধিদীপ্ত এবং রীতিমতো স্টাডি করা প্রশ্নের সম্মুখীন আমি স্বীকার করছি এই প্রথমবার আমি হলাম। আমার খুব ভালো লেগেছে প্রশ্নগুলোর উত্তর দিতে, কারণ আমি কারোর মুখে এতটা স্টাডি করা প্রশ্ন আমি পাইনি এখন পর্যন্ত। আপনি যথেষ্ট গবেষণা করেছেন বিষয়টা নিয়ে, এটা আমার ব্যক্তিগতভাবে অত্যন্ত আমাকে আশ্চর্য করেছে। আমি খুব অবাক হয়ে গেছি আপনার প্রশ্নগুলো শুনে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনার যে লক্ষ্য, আপনি আপনার লক্ষ্যমাত্রায় পৌঁছন, এই কামনা। আপনাকে ধন্যবাদ, আপনিও সুস্থ থাকুন এবং আপনার যারা দর্শক আছে তাদের সবাইকে আমি বা শ্রোতা আছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে। আচ্ছা, নমস্কার। আবার কোনো একটি বিষয় নিয়ে আপনার কিন্তু শরণাপন্ন হব। অবশ্যই অবশ্যই, আচ্ছা, ওয়েলকাম, স্বাগতম। নমস্কার নমস্কার। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।